গল্প সে আমার সন্ধ্যাপ্রদীপ নুসরাত সুলতানা সেজুতি গল্পের 12তম অংশ 42। বাইরে তখন রঙিন আকাশের ঝলকানি। প্রকৃতির সবুজ গাছগুলোও নীরব হয়ে দাঁড়িয়ে, উদাস আকাশে গাংচিল ছাড়া আর কিচ্ছুটি নেই। শুধু সতেজ পাতার ছায়ায় ডালে বসে বসে ঘুঘু ডাকছে কখনো। আচ্ছা, ওরাও কি টের পেল পৃথিবীর বুকে কোনো এক মানুষের স্তম্ভিতের রেশ? কারো উষ্ণতায় মোড়ানো শ্বাসপ্রশ্বাস যে বক্ষপিঞ্জরেই আটকে গেছে, বুঝে নিল তা? কে জানে। এই প্রশ্নের উত্তর যেমন নেই, তেমন নেই তীরর অনুভূতির ব্যাখ্যাও। সে শুধু বুঝতে পারছে মাথার তালু হতে পায়ের তলা অবধি অবশ। বলিষ্ঠ দেহে এক ফোঁটা নড়ার শক্তি নেই। বক্ষপটে হামলে পড়া এক রূপসীর ক্ষুদ্র, তুলোর ন্যায় শরীরটাও আজ যেন 1000 টন ভারী। যেই ভারে বলবান দেহের পুরুষ অবধি কেঁপে উঠল, নৈসর্গে ঠিকরে পড়া বজ্রের ন্যায়। তীব্র শুকনো কাঠের মতো গলাটাকে ছোট্ট একটু ঢোকে ভিজিয়ে খুব আস্তে করে ডাকল, ভীতু মেয়ে। পুষ্পিতার কানে সেই ডাক পৌঁছায়, কিন্তু কাঁদতে ব্যস্ত মেয়েটা মাথা তুলল না, বরং শখের পুরুষের বুকের কাছটা ভেজাতে বহাল তার চোখ। তীরর পিঠ বলে হাত দুটো ছুটে গিয়ে সাদা শার্ট শক্ত করে খামচে ধরেছে। অদূরে দাঁড়ানো নুহা নিজেও এতক্ষণ স্তব্ধ হয়েছিল। তারপর মিটিমিটি হেসে অন্য দিকে সরে গেল সে। নিভৃতের এই সময়টা লিখে দিল কেবল ওদের দুজনের নামে। কিন্তু তীরর বুকের ঘূর্ণিঝড় সেসব উপভোগ করতে পারছে না, বরং কোনো এক কারণে তার দেহ নিথরের মতো লাগছে। শ্বেত রঙা মুখখানা ভ্রমের কবলে অনেক বেশি পাংশু। ও নিজে থেকেই আস্তে করে পুষ্পিতার হাত দুটো ছাড়িয়ে দিল। উন্মাদের মতো হৃদয় খাবলে নেয়া তরুণীরা ভেজা টইটম্বুর চোখে চোখ অবধি রাখল না। যেমন হাওয়ার বেগে এসেছিল, তেমন করেই বেরিয়ে গেল আবার। প্রকোপে কাঠের দৌড় বাড়ি খায় এপাশে। অমনি হুঁশ ফিরল পুষ্পিতার। ঘোর ভাঙতেই বোধে এলো, আবেগের বশে ও কি করে ফেলেছে। লজ্জায় মেয়েটার মাথায় আকাশ ভাঙার দশা হলো তখন। গায়ের সাথে পায়ের জমিন অবধি সেই কুণ্ঠার তল পেল হয়তো। জিভ কেটে চোখ খিচে নিল পুষ্পিতা। এভাবে স্যারকে জড়িয়ে ধরল। স্যার কি কিছু মনে করলেন? খারাপ ভাবলেন ওকে? ইস, কি বেহায়াপনাটাই না করে বসলি পুষ্পিতা। একের পর এক ধাক্কায় শরীরী ভাবে যতটা ক্লান্ত মিথিলা, মানসিকভাবে ততোধিক বিধ্বস্ত যেন। কিছুদিন ধরে নাহিদকে সে হন্যে হয়ে খুঁজছে বিট্টু মাস্তানের পুরো দলবলকেও, যারা করিমের টং দোকানে আড্ডার মেলা বসাত। কিন্তু পায়নি। করিম জানিয়েছেন, ওরা এখানে অনেকদিন আসে না। নাহিদের কথা জিজ্ঞেস করতেই বললেন, এ নামে তিনি কাউকে চেনেন না। মিথিলার মাথা জট পাকিয়ে যাচ্ছে। ও তো শুনেছিল বিট্টু মাস্তান তার জিপ নিয়ে এখানেই বসত। হ্যাঁ, নাহিদের আনাগোনা হয়তো কম ছিল, সেজন্যে দোকানদার চেনেন না। কিন্তু হুট করে এতগুলো লোক উবে গেল কোথায়? সবার কথা বাদ, গোল্লায় যাক দুনিয়া। শুধু নাহিদকে যে মিথিলার খুব প্রয়োজন, তাকে না পেলে তো বিবেকের এই দংশন কিছুতেই থামবে না। আর না পাওয়া হবে সব প্রশ্নের উত্তর। মিথিলা যে 2 বছর বড্ড কাছ থেকে দেখেছে মানুষটাকে, সে জানে। আর যাই হোক না কেন, পৃথিবী উল্টেপাল্টে গেলেও অমন অসভ্যের মতো মেসেজগুলো নাহিদের লেখা নয়। এই নির্ঘাত অন্য কারো কাজ। কি ভেবেছিল পলাশ? ওকে ছেড়ে দিলেই ও পানিতে ভেসে যাবে? তার জন্যে এখনো নাহিদের মতন মানুষ আছে। মিথিলার বিশ্বাস, একবার হাত দুটো ধরে ক্ষমা চাইলেই সব ভুলে যাবে নাহিদ। মন থেকে খুব নরম গোছের মানুষ তো ও। কিন্তু কোথায় পাবে ওকে? নাহিদের বাড়িটাও চেনে না, সিম থেকেও ব্লকড করে রাখা। মিথিলা মন খারাপ করে বাড়ি ফিরল। দরজা খুলতেই সালমা শুধলেন, কোথায় গেছিলি? ও ঠোঁট ডোবাল জিভে। একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, বাসায় ভালো লাগছিল না। সালমার বুকখানা হুহু করে ওঠে। মেয়েটা কদিনেই কেমন শুকিয়ে গেছে। রাতে তো ঠিকঠাক ঘুমোই না। অবশ্য সংসার ভাঙলে কার চোখেই বা ঘুম আসে? বললেন নরম সুরে, এই রোদের মধ্যে কেউ হাঁটতে যায়? বস, পানি দেই। সিঁড়ি ভেঙে ওঠায় মিথিলা হাঁপাচ্ছিল একটু। সোফায় বসল ক্লান্তি নিয়ে। সালমা ফ্রিজ থেকে পানি আনতে গেলেন। এর মাঝেই ঘরের ভেতর হতে ছুটে এলো রাহাত। গ্রীষ্মের তাপদাহে তার স্কুল বন্ধ এখন। বোনের হাত ধরে বলল, আমার গাড়ির রিমোটটায় কি যেন হয়েছে, একটু ঠিক করে দাও না। মিথিলার কণ্ঠে শ্রান্তি। বাবার কাছে নিয়ে যা, বাবা ঘুমোচ্ছে।
আম্মু বারণ করল তুলতে। তাহলে পরে দিস। রাহাত বায়না করল, তুমি দাও না, আমার এখন ভালো লাগছে না, প্লিজ দাও না। হাঁটু ধরে ঝাঁকাতেই চোখ রাঙাল মিথিলা। ধমকে বলল, বললাম না ভালো লাগছে না, সব সময় এত জেদ কেন তোর? রাহাতের মুখটা ছোট হয়ে গেল। যখনই কিছু বলে, ভালো লাগছে না, একটা রিমোট দেখে দিতে আর কতক্ষণ লাগত? ছোটাপু হলে কত ভালো হতো এখন। রাহাত কালো মুখে ফিরতে নেয়। অমনি হাতটা টেনে ধরল মিথিলা। ঠোঁটে হাসি এনে বলল, রাগ করিস না, নিয়ে আয়, ঠিক করে দেই। ভালো লাগছে না বললে তো? এই ভালো বোধ হয় কোনোদিনও লাগবে না। বাদ দে, নিয়ে আয় যা। রাহাতের চেহারায় আলো জ্বলে ওঠে। তুরন্ত ছুটে যায় ঘরে। মিথিলা রিমোটের ব্যাটারি উল্টেপাল্টে দিচ্ছে। কিন্তু মাথার মধ্যে তার তখনও নাহিদ। 2 বছরের প্রেমে ছেলেটার যা সে কোনোদিন ফিরেও দেখেনি, আজকে সেই হাসি মনে করে করে মন পুড়ে যায়। নাহিদের শেষ কথা, তুমি আমাকে ছেড়ে বিয়ে করে ফেলবে মিথিলা। ভেবেই মেয়েটার বুক ঠেসে কান্না উথলে এলো। অন্যমনস্ক চিত্তে কোনো কাজই ঠিকঠাক হচ্ছিল না। রাহাত কিছুক্ষণ খেয়াল করল তাকে। বোনের শ্যামলা মুখখানা দেখল নিবেশন দিয়ে। আপুর মনে হয় মন খারাপ। না, ও এখন জোর না করলেই ভালো হতো। কিছু বলার আগেই মিথিলা জিজ্ঞেস করল, পুষ্পিতাকে খুব মনে পড়ে তোর, তাই না রে? নিষ্পাপ ভঙ্গিতে ঘাড় নাড়ল রাহাত। আম্মু কেন খোঁজেনি বলতো? একটু থানায় টানায় ডায়েরি করলেই তো পাওয়া যেত। আম্মু খুঁজতে চাইত, কিন্তু এ বাড়িতে আসুক তা চায় না। এলেই যদি তোমরা আবার আপুর সাথে খারাপ ব্যবহার করো, তাই। মিথিলার মুখবিবরে আধার ঘনিয়ে আসে। দীর্ঘশ্বাস ফেলে ভাবল, সেই মেয়েটার সাথে তো কম অন্যায় করিনি। মুখে বলল, তুই ওকে খুব ভালোবাসিস তাই না? রাহাত সব দাঁত বের করে হাসল এবার। মাথা ঝাঁকাল সানন্দে। মিথিলার বুক মোচড় দেয়। যেভাবে পুষ্পিতাকে ভালোবাসার প্রসঙ্গে রাহাত স্ফূর্ত জবাব দিল, তেমনটা কি ওর ব্যাপারেও জিজ্ঞেস করলে হবে? হবে না। ও আর পুষ্পিতা কি এক নাকি? পুষ্পিতা রাহাতকে পারলে মাথায় করে রাখত। সেখানে ও। তার মলিন মুখ দেখে রাহাতের মায়া হয় ভীষণ। ভাবল, পুষ্পিতার জন্যে হয়তো ওর মতো আপুর কষ্ট হচ্ছে। বলল আগ বাড়িয়ে, তুমি কষ্ট পেও না, ছোটাপু ঠিক চলে আসবে। মিথিলা মৃদু হাসল। পুষ্পিতা আর ফিরবে না সে তো জানা কথা। ফিরলে কি এতদিন সময় নিত? রাহাতটা ওকে মিছিমিছি সান্ত্বনা দিচ্ছে। বলল এমনি এমনি। পুষ্পিতা তোকে বলে গেছে? অন্য একজন বলেছে। কে বলেছে? সহসা সচেতন ভঙ্গিতে চুপ করে গেল রাহাত। এই রে, তীব্র তাকে বারণ করেছিল এসব কাউকে না বলতে। আরেকটু হলেই তো বলে দিচ্ছিল। তার চেহারার চোর চোর ভাবটা দেখেই মিথিলা সজাগ চোখে চায়। কে বলেছে বল? বলবো না। তাহলে কিন্তু রিমোট ঠিক করে দেব না। রাহাত বলল, লাগবে না, আমি পড়তে বসি যাই। তারপর দৌড়ে ঘরে চলে গেল। মিথিলা আশ্চর্য হল খুব। এক্ষুনি এত বায়না করছিল জানিয়ে সেটা ফেলেই চলে গেছে। রাহাতের হাবভাব তো ঠিক লাগছে না। পুচকিটা পুষ্পিতার ব্যাপারে নির্ঘাত কিছু জানে। আগুন ঝরা রোদ, মাটি, নদী, ফসলের গায়ে একরকম খাখা শূন্যতা। প্রখর উষ্ণতায় মাথার তালু অবধি টগবগ করতে চাইছে। নিবিড়, নিস্তব্ধ কোলাহলহীন দুপুর। অথচ ওই তুখর রোদ্দুর গায়ে মেখে খোলা পার্কের বেঞ্চে থম মেরে বসে আছে তীব্র। উত্তাল সুনামি বুকের ভেতর। সমস্ত শরীর চুপচুপ করছে ঘামে। ফর্সা মুখখানা তপ্ততায় রক্তিম। কিন্তু তীরর এসবে কিচ্ছু যায় এলো না। কুয়োর মতো শান্ত, নিষ্প্রাণ দুটো চোখ তার একভাবে মাটির ওপর লেগে। মানস্পটে ভাসছে পুষ্পিতার ছুটে এসে বুকে আছড়ে পড়ার দৃশ্য। আর ততবার ভেতরটা সহ দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। এই এক জড়িয়ে ধরায়, মেয়েটার এই একটু ছোঁয়ায় তীরর চোখের সামনে যে গোটা দুনিয়াই বদলে গেছে আজ। আচমকা ভিন্ন এক সত্তা জেগে উঠেছে আত্মায়। অনুশোচনা আর পরিতাপে চৌচির মাথায় নিরন্তর কেবল একটা কথাই বাজছে। এতগুলো মাস নিজের পরিচয় লুকিয়ে একের পর এক নাটক করে সে যে পুষ্পিতাকে নিজের প্রেমে ফেলল, সেসব কি ওকে ঠকানো হলো না? সেদিন তো নুহাও এই একই কথা বলেছিল। তীব্র তাকে ঠকাচ্ছে। হ্যাঁ তাই তো, ঠকাচ্ছেই তো।
ভালোবাসায় যে কোনো মিথ্যে থাকতে নেই। ভালোবাসা আয়নার মতো সুন্দর আর স্বচ্ছ হতে হয়। যেভাবে পুষ্পিতা তাকে অবলম্বন ভেবে আকরে ধরল আজকে, সেই তাপে ঝলসে যাচ্ছে তীরর সমস্ত মিথ্যেরা। টোকা পড়েছে বিবেকের দোরে। ওরা বোঝালো, বলল, ভালোবাসলেই তার সাথে যা খুশি তুই করতে পারিস না তীব্র। এত পবিত্র বন্ধনের শুরুটা তোর মিথ্যে দিয়ে হবে? তীব্র ঝট করে উঠে দাঁড়াল। হাত উল্টে কবজি দিয়ে ঘাম মুছল কপালের। বুকের মাঝে আতঙ্কের দামামা। সব তীব্র ঠেসে রাখল উচিত-অনুচিতের চাপে। মুখ শক্ত করে জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্তটাই নিয়ে ফেলল তারপর। তীরর ফ্ল্যাটে মিটিং বসেছে। আলোচনার নয়, চিন্তার। 4 বন্ধু পুরো ঘর জুড়ে অংশ নিয়েছে তাতে। বারবার দেয়াল ঘড়ি দেখছে নাহিদ। রাত 11টা ছাড়াল, নিচের মেইন গেইটেও তালা ঝুলিয়েছেন দারোয়ান। কিন্তু তীব্র এখনও ফেরেনি। পরপর 2 দিন দেরি, অফিস কামাইয়ের কারণে নাহিদের চাকরিটা আর নেই। সেজন্যে সারাদিন মিরাজদের সাথে আড্ডায় ব্যস্ত ছিল ঘরে। সিরিজ দেখেছে, তাস খেলেছে, খিচুড়ি খেয়েছে দুপুরে। কিন্তু রাত বাড়তেই যেন তীরর না ফেরার দুশ্চিন্তা জেকে বসল মাথায়। আরমান এই নিয়ে 1000 বার কল করেছে ওকে। প্রথম দিকে রিং হলেও এখন সুইচও অফ বলছে। তীব্র তো এমন কখনো করে না। নাহিদ আর ছটফটে চিত্তে বসে থাকতে পারছে না। সব মুসিবত সব সময় তার ওপরেই ফেলা হয় কেন? এদিকে তীব্র আসেনি, ওদিকে আবার নুহাও কথা বলছে না ওর সাথে। বিকেলে একবার দেখা হয়েছিল। নাহিদ ডাকল, কিন্তু একটি বার ফিরেও চায়নি মেয়েটা। এখনও রেগে আছে নিশ্চয়ই। আর এ নিয়েই নাহিদের যত খটকা। মেশিনের ব্যাপারটা নিয়েও সারাদিন ভেবেছে। শেষে এসে মনে হল, টাকার মেশিনের কথা বলেছিল মিরাজ। টাকা না থাকলে যে আজকাল বউ রাখা যায় না। কিছু মেয়ে তো ভালোবাসা বলতে ওই অর্থবিত্তই চেনে। এই যে তার টাকা নেই দেখে মিথিলাও ছেড়ে গেল। পরপর মন বলছে ওর ধারণা ভুল। ব্যাপারটা এত সোজা হলে নুহা অত চটে যেতেন? অশ্লীল, অসভ্য এসব বলতেন? মিরাজ নির্ঘাত খারাপ কিছু বলেছে। নাহিদ আর কিছু ভাবতে পারছে না। কেমন অসারের মতো টলতে টলতে এসে উপর হয়ে শুয়ে পড়ল খাটে। মশকফিক বলল, একবার নিচে নেমে দেখব, যদি আসে। মিরাজ বলল, তালা লাগিয়েছে তো, এলে ফোন করত আমাদের। মাথা নাড়ল ওরা। যুক্তি 1000টা থাকলেও বন্ধুর চিন্তায় কাহিল মনের স্বস্তি মেলে না কিছুতেই। এপাশের ফ্ল্যাটের অবস্থা তার থেকেও করুণ। পুষ্পিতা গলা কাটা মুরগির মতো হাঁসফাঁস করছে শুধু। সেই যে স্যার বেরিয়ে গেলেন, সারাটা দিন দেখা নেই। নাহিদের কাছে শুনেছে ঘরেও ফেরেননি উনি। ফোনটাও নাকি বন্ধ। আচ্ছা, কোনো বিপদ হলো না তো? মেয়েটা দিশেহারার মতন বিছানায় এপাশোপাশ করছে। নুহা পাশেই ঘুমিয়ে। পুষ্পিতা মাখো অন্ধকারেই দেয়াল ঘড়ির জলজলে কাটা দেখল। স্যার কি এখনও ফেরেননি? এত দেরি তো কখনো করেন না। তবে কি তখন ওভাবে জড়িয়ে ধরায়? পুষ্পিতার হৃদযন্ত্র শঙ্কায় থেমে থেমে যাচ্ছে। ফ্যাসফ্যাসে চিত্ত যখন ভয়ে ডুবছে, আচমকা তারস্বরে মুঠোফোন বাজল। প্রকোপে ভূমিকম্প তুলল মাথার বালিশ। পুষ্পিতা অবাক হল একটু। নুহা আর আয়শা ছাড়া ওকে ফোন করার কেউ নেই। আর না কেউ ওর এই সিমের নম্বর জানে। তাও এত রাতে। কৌতূহলে ও ফোন এনে সামনে ধরল। স্ক্রিনে অচেনা নম্বর দেখে বিভ্রান্ত হয় মেয়েটা। বিরস চিত্তে রিসিভ করে তাও। ওপাশ থেকে তাকে হ্যালো বলারও সময় দেয়া হলো না। কেউ একজন কণ্ঠে মায়া মিশিয়ে ডাকল, ভীতু মেয়ে। পুষ্পিতা থমকে গেল বিস্ময়। শোয়া হতে ত্রস্ত লাফিয়ে উঠল। তীব্র ফোন করেছে। নম্বর কোথায় পেল? এত কিছু ভাবার সময় পুষ্পিতার নেই। হড়বড়িয়ে শুধাল, স্যার আপনি কোথায়? আপনার ফোন বন্ধ ছিল কেন? সবাই কত চিন্তা করছে জানেন। তীব্র এতগুলো প্রশ্ন বেমালুম এড়িয়ে যায়। কণ্ঠের গতি সুস্থির। কেমন করে বলল, একবার নিচে আসবে। অবাক হল পুষ্পিতা। এখন ওর কণ্ঠে অনুনয়, প্লিজ। তারপর খট করে লাইন কেটে গেল। পুষ্পিতা ফোনের ওপর সময় দেখল ফের। 12টা পার হয়েছে। গাজীপুরের মতো মফস্বলে এখন অনেক রাত। এত রাতে বাইরে যাবে, তাও বাসার নিচে। তীরুর প্রতি তার ছটফটে মন, যেতে এক পায়ে রাজি। কিন্তু কিভাবে যাবে? আন্টি তো ঘরেই ঘুমাচ্ছেন। পুষ্পিতা কি করবে বুঝতে পারছে না।
অসহায় মুখে পাশ ফিরতেই ভরকে গেল কিছু। এক ভ্রু তুলে চেয়ে আছে নুহা। ও থতমত খেয়ে বলল, ঘুমুসনি? যেই নড়াচড়া করছিলি, বিছানার কাঠগুলোও তোর সাথে দুলছিল। ঘুমাবো কি করে? পুষ্পিতা মাথা নোয়াল। নুহা নিজে থেকেই প্রশ্ন ছড়ে। তীব্র ভাইয়া ফোন করেছিলেন? ঘাড় নাড়ল সে। কোথায় ডাকছে? পুষ্পিতার কণ্ঠ ধীরুজ। নিচে। এই সময় নুহার কপালও গুছিয়ে এলো ভাঁজে। ও বলল, কি করব এখন? উনি তো মনে হয় অপেক্ষা করছেন। কি করব মানে? যাবি? কিন্তু আন্টি, আমি আছি কি করতে? আয়ে। নুহা ফিসফিস করে বলল। অধরোদয় চাঁদ হাসছে তার। পুষ্পিতা একটু হলেও হাঁপ ছাড়ে। যাক, নুহা নিশ্চিত কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। পেছনে পুষ্পিতাকে নিয়ে সামনে সামনে এগিয়ে যায় নুহা। শব্দের রাজত্ব কমাতে মেঝেতে পা টিপে টিপে হাঁটে। মায়ের ঘরের সামনে এসে থামল ওরা। নুহা আস্তে করে দরজাটা টেনে বাইরে থেকে লাগিয়ে দিল। তেমনি সন্তপর্ণে সিঁড়িতে এসে বলল, যা, আমি এখানেই আছি, ভয় নেই। পুষ্পিতার মুখ দেখে মনেও হলো না সে ভয় পাচ্ছে। সম্পর্কের শুরু হয়নি দীর্ঘ কোনো প্রেমালাপ, অথচ এক পুরুষের ছোট্ট একটু ডাকেই চঞ্চল পায়ে নিচে ছুটল সে। এর কারণ কি? বুক উজাড় করা ভালোবাসা। নুহা মনে মনে হাসল। পুষ্পিতা অন্ধকারে ভয় পায়। একা থাকতে পারে না। কেউ জোরে কথা বললে বুক ছলকে উঠত। সেই মেয়ে আজ কোথাকার তীরর ডাকে অন্ধকারকে পেছনে ফেলে সাড়া দিতে ছুটছে। আহা প্রেম! একটা মানুষকে কতটা বদলে ফেলে। অমন দাঁড়িয়েই বড় করে শ্বাস নিল নুহা। কাতর চোখ ফেলল একবার পাশের ফ্ল্যাটের দরজার ওপর। ভেতরে একটা মানুষ আছে, যার জন্যে আজকাল তারও ঘুম হয় না। পুষ্পিতার মতো সেও প্রহরে প্রহরে ছটফটিয়ে মরে। শুধু দুজনের গল্পটা আলাদা। একজন ভালোবাসা পেয়েও না জানার দুঃখে, আর আরেকজন, সে তো এখনও ভালোবাসাই পায়নি। পুষ্পিতা নিচে এলো কয়েক সেকেন্ডে। মেইন গেট তখন ঠা করে খোলা। দারোয়ান চাচা সজাগ হয়ে চেয়ার নিয়ে বসে। ওকে দেখেই ঠোঁট টিপে মুচকি মুচকি হাসলেন। পুষ্পিতা যে উন্মাদনা নিয়ে এসেছে, ওসব ছাপিয়ে এইটুকু হাসিতে তিল পরিমাণ অস্বস্তিও মাথা তুলতে পারেনি। তার ব্যগ্র চোখের চাউনি এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছুটছে। তীরকে খুঁজছে তারা। হন্যে নয়নের হদিস দিলেন দারোয়ান নিজেই। স্যার বাইরে। পুষ্পিতা অবাক হয়নি। ওই সময়টাও তার কাছে নেই। চড়ুইয়ের মতো চপল পায়ে গেট পেরিয়ে বাইরে এলো সে। মাথার ওপর কাকতারুয়ার মতো কতগুলো সোডিয়ামের লাইট দাঁড়িয়ে। সেই আলোয় পুষ্পিতা আশপাশ দেখার চেষ্টায়। আচমকা একটা কালো ছায়া এসে পাশে থামল তার। ঠিক পিঠ বরাবর যার অস্তিত্ব। নিবিড় শুনশান রজনীতে পুষ্পিতার দৃষ্টি সেই ছায়াতেই বর্তাল। বুঝে নিল, স্যার এসেছেন। মেয়েটার সুশ্রী আনন্দ তারার মতো ঝলমলিয়ে ওঠে। শশকের ন্যায় ব্যস্ত হয়ে পেছনে ঘুরে চাইল। মুখের হাসি মিলিয়ে পিলে শুদ্ধ চমকে উঠল অমনি। মাস্কক্যাপ পরা, অগোছালো শার্টের চেনা সেই যুবক সামনে দাঁড়িয়ে আছে। পুষ্পিতার বক্ষস্থল ছাদ করে উঠল। চিনতে একটুও ভুল হল না। আবার বিট্টু মাস্তান এখানে কেন এসেছে? ওকে কি আবার তুলে নিয়ে যাবে? পুষ্পিতা ঢোক গিলল। চঞ্চলা মুখবিবর ফ্যাকাশে। ভীতুসন্ত্রস্ত নজরে বারবার চারপাশ দেখছে। স্যার কোথায়? এখনও আসছেন না কেন? তার চোখ যখন প্রকট, বুকের গতি জোরালো, শরীরে কম্পন, মনে ত্রাস। তক্ষুনি মুখের মাস্ক টেনে খুলে ফেলল মানুষটা। বেরিয়ে এলো পুষ্পিতার রন্ধ্রে মিশে যাওয়া সেই চেহারা, যা ভালোবেসে বিনাদ্বিধায় নিঃস্বর খাতায় সে নাম লেখাতে পারত। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 43। সকাল থেকে আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ লেজ তুলে পালিয়েছে এখন। রাতের অন্ধকারকে সাক্ষী রেখে গায়ে ওরাও কালো রং মেখেছে। অদূর হতে তেরে আসছে ছোট ছোট বাজ পড়ার শব্দ। থমকে থমকে পৃথিবীর বক্ষপট আলোড়নে কাঁপিয়ে তুলছে সে। এক্ষুনি মাটি ভেজাতে ঝপঝপিয়ে বৃষ্টি নামবে হয়তো। আহা! প্রবল বাতাসে দুলতে থাকা সবুজ পাতার বুকেও কত আয়োজন পৃথিবীর। অথচ এত আয়োজন বৃথা রইল স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা পুষ্পিতার কাছে। হিমালয় থেকে ছুটে আসা হাওয়ার মতো তুষার তার শরীর। মুখে কথা নেই, চোখে নরণ নেই। মৃত মানুষের মুখখানাও হয়তো এতটা দৃষ্টিবিভ্রম লাগে না।
যতটা রক্তশূন্য চেহারায় একযোগে সম্মুখের পুরুষ পানে চেয়ে আছে তরুণী। আর সেই চাউনিই যেন কাল হল তীরর। তার বক্ষ কোষ কাঁপছে, গলবিলের পথটা কাঠমরুর মতন শুষ্ক। শনশন বাতাসের মাঝেও ঘেমে একাকার ছেলেটা। বুকের লোমে লেপ্টে থাকা শার্ট দেখে মনে হচ্ছে ঘন বর্ষায় ভিজে এসেছে কেবল। মাস্কের পরপর মাথা থেকে ক্যাপটাও খুলে ফেলল তীব্র। এবড়োখেবড়ো চুলগুলো বড় অবহেলায় পড়ে, ফর্সা কপালের অর্ধেক জুড়ে রাজত্ব ওদের। তিমিরে তলানো রাতের দাপট কমাতে যে হলদে লাইট জ্বলছে, তাতে পুষ্পিতার নিষ্প্রভ মুখবিবর বড্ড যত্নে দেখল সে। পুরন্ত ঠোঁট দুটো নেড়ে নিস্তব্ধের ন্যায় সুধাল মেয়েটা। আপপনেই ববিট। এর বেশি শব্দ পুষ্পিতার গলা ছিঁড়ে বের হয়নি। কিন্তু তীব্র বুঝে নিল ওর প্রশ্ন, ওর কথা। ঢোক গিলে বলল, হ্যাঁ, আমিই বিট্টু, আমিই তীব্র। পুষ্পিতা জবাব দিল না। নিভিন্ত মৃগনয়নে কেবল ফ্যালফ্যালে দৃষ্টি। তীব্র এক পা এগিয়ে আরেকটু কাছে এসে দাঁড়াল। মাঝে কয়েক ফুটের দূরত্ব, আর এইটুকু মেটানোর সাহস আজর হল না। দোষীর মতো মাথা নামিয়ে বলল, আমি জানি আমাকে বলার মতো তোমার কাছে কোনো কথা নেই ভীতু মেয়ে। তোমার সবথেকে অপছন্দের, ঘৃণার যে মানুষটা, যার একটা ভুলে তোমার পুরো জীবন এলোমেলো হয়ে গিয়েছিল, সেই বিট্টু মাস্তান আমিই, তোমার তীব্র সার ভীতু মেয়ে। পুষ্পিতা এবারেও নিশ্চুপ। ক্ষুদ্র শরীর তার মিনারের মতন শটান দাঁড়িয়ে শুধু। তীব্র ব্যাকুল চোখে চাইল এবার, তেমনি আকুল গলায় বলল, এই সত্যিটা আমি তোমাকে কোনোদিন জানাতে চাইনি। বিট্টু মাস্তানকে মেরে ফেলে সারা জীবন তোমার কাছে তীব্র হয়েই বেঁচে থাকতে চেয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে কোনো দিন জানতেই দেব না। একদিন তোমাকে তুলে নিয়ে যাওয়া, গোটা বাড়ির মানুষের সামনে হেনস্থা করার মানুষটা যে আমি। হলো না। ভালোবাসার কাছে আমার সব চাওয়া পাওয়া তুচ্ছ হয়ে দাঁড়াল। আজ সকালে যখন তুমি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলে, মাথা রাখলে এখানটায়, বুকে হাত দিয়ে দেখালো তীব্র, হুট করে কেমন জ্বালাপোড়া শুরু হলো জানো। তোমার চোখের জলে আমার বুক ভিজলেও ওই জ্বালা নিভছিল না, বরং বাড়ছিল আরও। হঠাৎ করেই মনে হলো, তোমার মতো মেয়েকে ভালোবেসে বুকে আগলে রাখা যায় ভীতু মেয়ে। কিন্তু মিথ্যে বলে প্রতারণা করা যায় না। তাই আমি আর চুপ থাকতে পারিনি। নিজের স্বরূপটা নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আচমকা ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল তীব্র। হাড় দুটো আরামসে লুফে নিল নিষ্ঠুর পিচের পথ। মাথা তুলল না, চোখে চোখ মেলাল না, শুধু দুহাতের মাঝে একটা ছুরি নিয়ে পুষ্পিতার সামনে বাড়িয়ে ধরল। 10 এলাকায় দাপট খাটানো মাস্তান এক সামান্য তরুণীর কাছে আন্ত হয়ে বলল, আমি তোমাকে ঠকিয়েছি ভীতু মেয়ে। ভালোবাসার ছুতোয় তোমার বিশ্বাস নিয়ে খেলেছি। এ অন্যায় তো ক্ষমার যোগ্য নয়। তাই আজ তুমি যা বলবে, যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে এসেছি। তোমার নিশ্চয়ই খুব রাগ হচ্ছে আমার ওপর। যদি চাও আমাকে খুন করতে, আমি তাতেও রাজি। তারপর মাথা তুলল তীব্র। অনুভূতিশূন্য পুষ্পিতার সাথে নজর মিলিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি ভীতু মেয়ে, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার কি মানে আছে, যদি তোমার জন্যে মরতেই না পারলাম। থামল সে, শ্বাস নিল। জ্যোৎস্না আর কৃত্রিম আলোর মাখামাখিতে ধার চকচক করছে ছুরির। তীব্র সেদিকে চেয়ে বলল, আমি তৈরি। যে বুকে তোমাকে যত্ন করে আকরে রেখেছি, সেই বুকে না হয় প্রথম ঘাটা তুমিই বসিয়ে দাও ভীতু মেয়ে। আমি তোমাকে ঠকিয়েছি, মিথ্যে বলেছি, এই অপরাধে যে শাস্তিটা তোমার যোগ্য বলে মনে হবে তাই করো। এই ছুরি দিয়ে আজ আমার বুকটা ক্ষতবিক্ষত করে দাও তুমি। ঠকবাজদের তো বাঁচার কোনো অধিকার নেই, তাই না? পুষ্পিতা কিছু বলল না। চোখ ফেটে এক কণা নোনতা জল টুপ করে গালে এসে পড়ল। তীব্র কাতর কণ্ঠে বলে, তুমি কেঁদো না ভীতু মেয়ে। তুমি কাঁদলে আমার বুকে ব্যথা হয়। পুষ্পিতা জড়বস্তু তখনও। কোনো রকম সাড়া না পেয়ে তীরর ফর্সা মুখে নিরাশার ছাপ পড়ল। উঠে দাঁড়াল সে। একটু এগোতে নিলেই হাত তুলে মানা করল পুষ্পিতা। চোখে তার থই থই পারাবার, অথচ শক্ত কণ্ঠে বলল, এগোবেন না। তীব্র দাঁড়িয়ে যায়। সাফাই দেয়ার আশায় নিটল ঠোঁট তিরতির করে ওঠে। কিন্তু সুযোগটা আজ দিল না পুষ্পিতা। চোখমুখের ঘৃণার পাহাড় উগরে দিতে বলল, ছি। তুরন্ত চোখ দুটো খিচে নিল তীব্র। ধারালো দায়ের কোপে দুভাগ হল বুক।
পুষ্পিতার এই ছি শব্দটা দেহের শিরায় শিরায় কাটার মতো ফুটছে তার। মেয়েটা আর থামল না, কথা বাড়াল না, না শুনল এক বখাটের প্রেমিক হওয়ার গল্প। চোখের জল বাঁধ ভাঙার আগেই ওড়না মুখ চেপে ছুটে যায় সে। তীরুর মনে হলো গায়ে শক্তি নেই, না হলে পুষ্পিতা চলে যাচ্ছে, ও আটকাতে পারছে না কেন? কেন বুঝিয়ে বলছে না, আমি তোমাকে পেতে সব ছেড়ে এসেছি, আমি আর আগের মতো নেই। তার দেহের সঙ্গে সঙ্গে চোখের পাতাগুলোও বিবশ বিবশ ঠেকল। টনটন করে উঠল বুকের পাঁজর, হৃদয়ের গতিবেগ থিতিয়ে এলো ভয়ে। ঝাপসা নয়ন জোড়া পুষ্পিতার ছুটে যাওয়া দেখতে দেখতেই বুঝে নিল, তার ভালোবাসা শুরু হওয়ার আগেই সমাপ্তির দাড়ি টেনে ফেলেছে। মস্তিষ্কের কোনায় কানায় বিষাক্ত এক সুরে নীল হয়ে গেল তীব্র, যে সুরে কেবল একটাই গান, এখানেই বিচ্ছেদ, এখানেই বিচ্ছেদ। তীব্র হাঁসফাঁস করে উঠল, ছুটে যাওয়া ক্ষুদ্র শরীরটার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভীতু মেয়ে, ভীতু মেয়ে শুনছ? তুমি আমার মরণ চেয়েও ভীতু মেয়ে, তবু বিচ্ছেদ চেও না। চৌকাঠে বসে বসে ঘুমে টলছিল নুহা। সারাদিন অফিসে খাটাখাটুনির পর আয়সাও গভীর ঘুমে তখন। ঘরে থাকা দুই মেয়ের কোনো কারসাজি এখন অবধি টের পাননি তিনি। নুহা দোরগোড়ায় একটা চেয়ার পেতে বসেছিল, মাথাটা প্রায় এক পাশে হেলে পড়া ভাব। আচমকা কিছু ধূপধাপ শব্দে হকচকাল খুব, চোখ মেলল ধরফরিয়ে। পুষ্পিতা দৌড়ে আসছে, কাঁদছে, সারা মুখ চটচটে ভেজা। নুহা চমকে গেল ভীষণ। কিছু বলার আগেই পুষ্পিতা পাশ কাটিয়ে ছুটতে গেল নিজেদের ঘরে। নুহা কিছুই বোঝেনি, আশ্চর্যকতায় মূর্তি বনেছিল। হুঁশ ফিরতেই দৌড় লাগিয়ে ত্রস্ত পিছু নিল ওর। পুষ্পিতা এক ছুটে এসেই আছড়ে পড়ল মেঝেতে, লেপ্টে বসে বিছানার চাদর খামচে কেঁদে উঠল হাহাকার করে। নুহা হুড়মুড়িয়ে পাশে এসে বসে, ধৈর্যহীন শুধায়, কি হয়েছে? কাঁদছিস কেন? ভাইয়া কিছু বলেছেন? দেখা হয়নি? এই পুষ্পিতা, কাঁদছিস কেন বল না, বল না। সময় নিয়ে সিক্ত চোখে চাইল পুষ্পিতা। কোটর উথলানো জলের পুকুর, হেঁচকি তুলে বলল, উনি ববিট্টু মাস্তান। নুহার উদ্বিগ্ন চোখ ঝলকে ওঠে বিস্ময়। এই রে, তীব্র ভাইয়া সত্যিটা বলে দিয়েছেন? এত তাড়াহুড়ো করতে গেলেন কেন? পুষ্পিতা তো ভুল বুঝবে এখন। ও কিছু বলতে হা করেও কি ভেবে ঠোঁট টিপে নিল আবার। এতক্ষণের চিন্তিত কণ্ঠটা মুহূর্তেই সতর্ক, শান্ত করে বলল, এখন তাহলে কি করবি তুই? আগের মতো ওনাকে ভালোবাসবি? না, ঘৃণায় দূরে সরে যাবি? পুষ্পিতার কান্নাটা অমনি থেমে গেল, ফিরল নিস্পন্দ চোখে। কেঁদে ভাসানো মেয়েটার এমন সময়ও হাসল নুহা, বড্ড আলগোছের হাসি। মাথায় হাত বুলিয়ে বলল, তুই ভীষণ বোকা কেন জানিস পুষ্পিতা? কারণ তুই খুব সরল একটা মানুষ, যার মধ্যে পৃথিবীর কোনো প্যাচি নেই। কিন্তু জীবন যে এত সোজা ভেবে চলে না, তাই কিছু কিছু ক্ষেত্রে এসে আমাদেরকে প্যাচ বুঝতেই হয়। গুনে গুনে বুঝে শুনে সেই প্যাচের জট ছাড়াতে হয়, না হলে এই চোরাবালিতে আমরা নিজেরাই আটকে যাব। তীব্র ভাইয়াকে কি, কেন? এসব নিয়ে আমি তোর সাথে একটা আলোচনাও করব না, কারণ এই সময়টা শুধু তোর নিজের পুষ্পিতা। তুই ঠিক করবি তোর ভালোবাসা কোন দিকে যাবে, তাকে তুই কোন দিকে নিবি। সব কিছু তোর হাতে পুষ্পিতা, সব কিছু তোর হাতে। নুহা বলে দিয়ে উঠে গেল। পুষ্পিতাকে ঠায় বসিয়ে রেখেই গিয়ে শুয়ে পড়ল বিছানায়। ভাবল মনে মনে, আমি তোকে তীব্র ভাইয়ার হয়ে সাফাই দিতে পারতাম। তোর প্রেমে পাগল এক পুরুষের বদলে যাওয়ার রচনাটা তোকে বলতে পারতাম পুষ্পিতা, কিন্তু বলবো না। সম্পর্কের মাঝে কে আমার জন্যে কি করেছে সেসব তো বড় নয়, সম্পর্কের মাঝে ভালোবাসাটাই আসল। তাই ভাইয়া তোর জন্যে কি কি করেছেন সেসবের ভিত্তিতে নয়, আজ ওনাকে ভালোবাসা দিয়ে বিচার কর তুই। এই সিদ্ধান্ত বোঝানোর নয়, এই সিদ্ধান্ত মনের পুষ্পিতা। মনকে বোঝা, প্রশ্ন কর, দেখ কি বলে। নুহা শুলেও ঘুম হল না। পুষ্পিতার কান্নার শব্দ ঘরের চার দেয়ালে বাড়ি খেল শুধু। হুট করে আকাশে মেঘের প্রতাপ বাড়ল, ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের সেই বাজগুলো বৃহৎ হল ক্রমে। বাইরের এক একটি প্রকট আওয়াজের মাঝে ঠান্ডা মেঝেতে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল পুষ্পিতা। মাথা, মন, শরীর, শরীরের সব রন্ধ্রের প্রতিটি ভাঁজে সত্যিই কিছু প্রশ্ন ছুড়ল সে।
চোখের পর্দায় কখনো ভাসল সেই ভয়ানক রাত। মাস্কক্যাপের আড়ালে থাকা সেই বখাটে বিট্টু। কখনো ভাসল তীরর সুতনু চেহারা, তার হাসি, তার কাছে আসা একটু ছোঁয়া, এক একটি কথার বানে প্রাণ কেড়ে নেয়া পুষ্পিতার। শেষ কানে বাজল একটু আগেই তীরর সেই আর্তনাদ, তুমি আমার মরণ চেয়েও ভীতু মেয়ে, তবু বিচ্ছেদ চেয়েও না। সহসা চট করে মাথা তুলল মেয়েটা, উঠে দাঁড়ালো তাড়াহুড়ো করে। জানলার বাইরে থেকে প্রবল বর্ষার ছাট ছিটকে আসছে ঘরে, সাথে মেঘের কি তেজ। এক পল ভেজা চোখে সেদিকে চেয়ে থেকে পুষ্পিতা ছুট লাগালো কোথাও। সবেগী হাওয়ার মতো পায়ের গতি দেখে কাঁথার ভেতর হতে মুখ তুলল নুহা। কোচকানো ভ্রুটা টানটান করে মুচকি হাসল একটু। আগেরবার যাওয়ার সময় যে মেয়েটা আয়সার ভয়ে নেতিয়েছিল, সেই মেয়ে এখন অত রাতে দুরন্ত পায়ে সিঁড়ি গলে ছুটছে। তীব্র একই রকম বসে তখনও, শক্তপোক্ত দেহের বিধ্বস্ত চিত্ত, চোখে জল নেই, কিংবা আছে। বৃষ্টির তোরে সেসব নোনতা স্রোত তো আলাদা করা যাচ্ছে না। অদূরের দারোয়ান বেশ কিছুক্ষণ দেখলেন ওকে। এই স্যার ওনাকে মাঝেমধ্যেই হাতের মুঠোয় বকশিস গুজে দেয়। আজকেও অসময়ে গেট খুলে রাখার জন্যে ভালো অঙ্ক দিয়েছিল। কিন্তু এখন কি কিছু হয়েছে? মেয়েটা ওইভাবে চলে গেল, স্যারও এইভাবে তখন থেকে বসে আছেন। এমন মরা বৃষ্টিতে ভিজলে যে শরীর খারাপ করবে। ভদ্রলোকের চিন্তা হল, ঝটপট করে নিজের ছোট্ট কামরা থেকে ছাতা আনতে গেলেন। দীর্ঘদেহী তীরকে দেখতে তখন প্রস্তরের ন্যায় লাগছে। লাগামহীন বর্ষার তাণ্ডবে সাদা মুখ পাংশুটে, বিলাতি নয়নের খাজে কোনো প্রাণ নেই, চপলতা নেই, মাথা নুয়ে অমন হাঁটুগেড়ে বসার মাঝেই কানে এলো নুপুরের রিনঝিন শব্দ। এক জোড়া পা বড় উদ্বেগ নিয়ে কাছে আসছে তার। চকিতে মাথা তুলল তীব্র। ছোট ছোট বর্ষণের ফাঁক গলে আবছা দৃষ্টি খুঁজে পেল দৌড়ে আসা পুষ্পিতাকে। ধরফরিয়ে উঠে দাঁড়াল সে, কপালে ভাঁজ, চোখে মুখে বিভ্রম। নেত্রমণির পড়তে পড়তে যে প্রশ্নদের আনাগোনা, ওদের মেটাতে হাওয়ার মতো এসেই বুকের মধ্যে ঢুকে গেল পুষ্পিতা। পেলব দুই হাতে তীরর ভিজে চপচপে শার্ট খামচে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি আপনাকে ভালোবাসি। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। ৪৪। প্রকৃতি এখন নিশ্চুপ। মুষলধারার বৃষ্টিটাও আস্তে ধীরে কমেছে। এক পাল মৃদু বাতাস এসে খোঁচা দিচ্ছে শরীরে। একটু আগের বেদনায় ডুবন্ত হালকা বর্ষার আছে এখন শুধুই মন ভোলানোর সুর। আড়াআড়ি অন্ধকার হাতপা মেলে বসেছে অদূরের ওই গহীন ঝোপে। ঝোড়ো বাতাসের স্পর্শ পেতেই নিভে গেছে রাস্তার সোনালি আলো। ডুবন্ত এক তমসা ভরা রাতে নিথরের মতো যে সুপুরুষ দাঁড়িয়ে, তার চওড়া বুকের ভাঁজে আরেক রূপসী মিশে। তীব্র তো নিজের মাঝে নেই। চোখে মুখে অবিশ্বাস, রুদ্ধ মস্তক, নিশ্চল চাউনিতে একটা শক্ত পিলার সে। ভীতু মেয়ে কি সত্যিই ফিরে এসেছে? সত্যিই এভাবে জড়িয়ে ধরেছে ওকে? ভালোবাসি বলেছে? তীব্র ভুল শোনেনি তো। সকালের মতো আরেকবার তীরর প্রাণ ওষ্ঠাগত হল। তবে তফাৎ শুধু, তখন ভয়মানবিকতায়, এবার ভালোবাসায়। অনিন্দুসুন্দর এই মুহূর্তে হঠাৎ তির্যক সাদা আলো ঠিকরে পড়ল ওদের ওপর। তীরর ঘোর ভাঙল অমনি। সঙ্গে সঙ্গে কতগুলো তেরে আসা হাততালির আওয়াজে চটক কাটার ন্যায় নড়ে ওঠে পুষ্পিতা। প্রিয় পুরুষের বুক হতে চকিতে মাথা তুলে ঘুরে চায় পেছনে। তীরর বন্ধুরা। সহসা ছিটকে সরে এলো মেয়েটা। মিরাজ, আরমান, মুশফিক, নাহিদ, সব কটা হাজির। আরমানের হাতে টর্চ, একটা ছাতা মেলে চারজন ঠেসেঠুসে দাঁড়িয়েছে। তীরর এত দেরি, আবার ভারী বর্ষণ, সব মিলিয়ে কেউ আর ঘরে হাতপা গুটিয়ে বসে থাকতে পারেনি। তারপর নিচে নামতেই ফাঁকা রাস্তায় বন্ধুর এই দৃশ্যে চমকের পর আনন্দে ফেটে পড়ছে তারা। কিন্তু পুষ্পিতা কুণ্ঠায় নিঃশেষ। কি করবে, কোথায় তাকাবে, সবকিছু প্যাচ বেঁধে গেল। মিরাজ থেমে নেই। ২ আঙুল মুখে দিয়ে সমানে সিটি বাজাচ্ছে সে। নাহিদের পুরু ঠোঁটে হাসির তুফান। ফাঁকে আনচানে মনে ওপরে দেখল, ইস, মিস নুহা এমন সুন্দর দৃশ্যটা মিস করে গেলেন। বিট্টু আর পুষ্পিতা এক হয়েছে। মেয়েটা এখানে থাকলে সবথেকে বেশি খুশি হতো। ওর উতলা মন চাইল ছুটতে গিয়ে নুহাকে এখানে টেনে নিয়ে আসতে। এত রাত, সাথে আয়সা ঘরেই ওসব ভেবে গেল না। আবার মেয়েটা যে রাগ করে আছে, ভাবতেই নাহিদের হাসি মিলিয়ে মুখ কালো হল।
নুহা আজ গোটা একটা দিন তার সাথে কথা বলেনি। ছাদেও দেখা হলো, তাকায়নি ওর দিকে। নাহিদের কত খারাপ লেগেছে জানে মেয়েটা। তার ধ্যান ছোটে বন্ধুদের হল্লাহল্লি শুনে সব ঝেড়ে ফেলে নিজেও সামিল হলো। তারপর ওরা এক ছুটে গেট পেরিয়ে বাইরে চলে এলো। চারজন চারপাশে ঘুরতে ঘুরতে কুণ্ডলীর মধ্যে আটকে নিল তীরপুষ্পিতাকে। চোখ মুখে বাঁধ ভাঙা উল্লাস, হাত তালি দিতে দিতে গান ধরল। বন্ধু যায় নাই হারাইয়া, রাস্তায় সে দাঁড়াইয়া এতক্ষণ প্রেম কইরাছে। বৃষ্টিতে ভিজিয়া, ঋত্বিক রওশান সাজিয়া তলে তলে টেম্পো ছাইরাছে। হয়ে হয়ে দূরের দারোয়ান ছাতা নিয়ে আর আসেননি, ওখানে দাঁড়িয়েই হাসছেন তিনি। ভাগ্যিস এই বিল্ডিংয়ের বাড়িওয়ালা এখানে থাকেন না, না হলে ছেলেপেলেগুলোর আনন্দ মাটি হতো। আবার এমন আশ্চর্য কানকারখানাও মিস করতেন তিনি। আহা, এক জীবনে 4টে বিয়ে করা ছাড়া আর কোনো সাধী তার বাকি নেই। বন্ধুদের এমন হৈহুল্লোড়েও তীরর হাসি ফিরল না। এত শব্দেও নিজের বক্ষস্থলের ভূমিকম্প সে স্পষ্ট শুনছে। বিলাতি নয়নজোড়া এখনও আটকে পুষ্পিতার ওপর। মেয়েটা তখন লজ্জায় কাঠ। মিরাজদের গানের লাইন শুনে শুনে চোখ খিচে নিচ্ছে বারবার। চিবুক তার গলবিলে, অস্বস্তিতে হাবুডুবু খেয়ে হাতের আঙুল কোচলাচ্ছে কখনো। চোরা দৃষ্টি তুলে সে একটু জায়গা খুঁজল পালানোর। ওরা এত হজবরল হয়ে ঘুরছে, একটা ফাঁক গলে দৌড়ানোরও উপায় নেই। পুষ্পিতা তককে তককে রইল। যেই একটু জায়গা পেয়েছে, ছুটতে চাইল ঘরে। তুরন্ত হাতটা টেনে ধরল তীব্র। মেয়েটা চমকে যায়, চাউনিতে হতভম্ব ভাব। কিছু বোঝার আগেই সে পুরুষ তাকে টেনে আবার বুকে নিয়ে গেল। প্রথমবার নিজের সবটুকু জোর দিয়ে পুষ্পিতার ক্ষুদ্রকোমল দেহটা সবার সামনেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তীব্র। পুরুষালী কণ্ঠস্বর কেমন হাসফাস করে বলল, তুমি কোথাও যাবে না ভীতু মেয়ে। আমার বুকে এইভাবে সারা জীবন আটকে রাখব তোমাকে। তুমি কোথাও গেলে আমি মরে যাব, সত্যিই মরে যাব। রাত তখন অনেক, 2টো পার হবে নিশ্চিত। তীব্র ধমকে ধামকে পাজিগুলোকে ঘরে পাঠিয়ে দিয়েছে। ব্রিরার তোপে পুষ্পিতা তখনও আত্মস্থ হতে পারছে না। একটু আগের সব ঘটনা পরপর সাজালে পৃথিবীটাই দুলছে তার। এত সাহসী কবে হলো? কবেই বা এমন নির্লজ্জ হল? ইস, এই 19 বছর বয়সে এত লজ্জা মেয়েটা কোনোদিন পায়নি। তীরর চোখের দিকেও আজ তাকানো দুঃসাধ্য যেন। পুষ্পিতা সিঁড়ি বেয়ে আগে আগে উঠছে, পেছনে ছায়ার মতো তীব্র। ঠিক এই কারণেই পুষ্পিতার পা এগোতে চাইছে না। মোজাইকের খাজে কেউ আঠা লাগিয়েছে নাকি? দুজনেই কাকভেজা। সারা শিয়রিঘর তলিয়ে গেল পোশাক চুইয়ে পড়া টুপটাপ জলে। পুষ্পিতা আন্ত মাথায় নিজেদের দরজা অবধি এলো, থামল, ভেতরে না ঢুকে পিছু ঘুরল আবার। কুণ্ঠায় নিভিন্ত চোখের তারা অমনি থতমত খায়। তীব্র দাঁড়িয়ে আছে, ঘরে যায়নি। চোখে চোখ পড়তেই ডান ভ্রুটা তুলল সে। পুষ্পিতা থতমত ভাব ঢাকতে নিজেই বলল, না মানে, এমনি দাঁড়িয়েছি। তীব্র ঠোঁট কামড়ে হাসল, কপাল কুঁচকে বলল, আমি তো বলিনি তুমি আমার জন্যে দাঁড়িয়েছ। পুষ্পিতা আইঢাই ভাবে গাল চুলকাল। ভীষণ দোটানায় থুবর পড়েছে বেচারি। তার এক্ষুনি এই মুহূর্তে তীরর সামনে থেকে পালাতে ইচ্ছে করছে। মানুষটার এই যে প্রেমিক সুলভ বাঁকা নজর, এই যে তাকে মেপে দেখা, এসব তো কাটার মতন দাগ কাটছে বুকে। পরপর যেতে ইচ্ছে করছে না। এভাবেই অন্তৎকাল তীরর সামনে দাঁড়িয়ে থাকা যায় যদি। এতেও পুষ্পিতার অনেক সুখ। মেয়েটা কি করবে ভেবে পেল না। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে গলার শ্লেষা কাটাল। বলল মিনমিনিয়ে, অনেক ভিজেছেন আজ। বুকে গরম তেল মালিশ করে নিলে জড়টর আসবে না, ঘুমও ভালো হবে। পুরোটা সে ওর দিকে না চেয়েই বলল। তীরর জবাব এলো বিলম্বহীন, ঘুম আসবে আমার? প্রথমবার যখন কলেজের বাইরে বসে হাত ধরেছিলে, 3 রাত ঘুমোতে পারিনি। আজ তো 2বার জড়িয়ে ধরেছ, কদিন ঘুম হবে না কে জানে। পুষ্পিতার শীর্ণ বুক ছলকে উঠল এত। এরপর আর দাঁড়িয়ে থাকা হয় না। অন্তৎকালের সুখখানা সে নিমিষেই বিসর্জন দিয়ে দিল। হাওয়ায় দুলতে থাকা পলাশের মতন ফেপে ওঠা গাল, উচাটনে ভরতি হৃদয় নিয়ে চপল পায়ে ঘরে ঢুকেই খিল টেনে দিল মেয়েটা। তীব্র বুক ফুলিয়ে মুক্ত শ্বাস টানল। এত সহজে অনুভূতির দোলাচল থেকে নিস্তার মিলবে বোঝেনি। ভীতু মেয়ে সব ভুলে ওকে ক্ষমা করেছে।
ঠকিয়েছে জেনেও ভালোবেসে কাছে টেনেছে। এমন মিষ্টি ভবিষ্যৎ যদি আগে জানত তীব্র, শুরুতেই সবটা বলে দিত তাহলে। তীব্র ঘরে ঢুকল আস্তে ধীরে। দরজা লাগিয়ে ফিরতেই ভড়কে উঠল একটু। বিচ্ছুগুলো সব কটা একদম মুখের ওপর দাঁড়িয়েছে এসে। ও পুরু কণ্ঠে বলল, কি চাই? মিরাজ বলে, দেখাতে চাই। তীব্র ভ্রু বাঁকায়। কি? পাশে মুশফিক ছিল। মিরাজ আচমকা ঝাপটে ধরল ওকে। কাদো কাদো ভাব করে বলল, তুই কোথাও যাস না মুশফিক। তুই আমার বুকের মধ্যে থাক। তুই গেলে আমি মরে যাব। সবাই হুহা করে হেসে উঠল। এতে তীব্র চোখ রাঙিয়ে বলল, বেশি সাহস বেড়েছে তোর তাই না? দাঁড়া। পায়ের জুতোতে হাত দিতে গেলেই মিরাজ ছুট লাগায়। বাকিরাও দুরন্ত কদমে পিছু নেয় তার। তীব্র তেরে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল। মনের প্রশান্তি কিংবা প্রেমের শুরু? কোনো এক সুখে হাজার হাজার প্রহর পর ঝোড়োঝোড়ো করে হেসে ফেলল সে। পুষ্পিতা চোরের মতো পা টিপে টিপে ঘরে এসেছে। আয়েশার দরজার হুক আগেই খুলে দিয়েছে নুহা। মেয়েটা নরম বিছানায় লেপটে গেছে একদম। পাতলা কাঁথায় পা থেকে মাথা অবধি ঢাকা। ঘরের আলো জ্বলছে তখনও। পুষ্পিতা ভেজা জামাকাপড় ছাড়ল। সেসব ধুয়ে নিঙড়ে মেলল বারান্দায়। চুল মুছে গামছায় প্যাঁচিয়ে আস্তে ধীরে পাশে গিয়ে শুয়ে পড়ল নুহার। গায়ের কাঁথাটা টেনে ওপাশ ফিরতেই বলল কেউ একজন, স্যার হলেন বাবার মতো সম্মানীয় মানুষ। পুষ্পিতা লাফিয়ে উঠল ত্রাসে। প্রকট চোখে বলল, তুই ঘুমোসনি? নুহা এপাশ থেকে ওপাশ ফিরে শোয়ে। কর্কশ কণ্ঠে বলে, লাইট অফ কর। তোর আর তোর স্যারের জ্বালায় এতক্ষণ আলো জ্বালিয়ে ঘুমোতে হয়েছে। আর পারব না, সরি। পুষ্পিতা ঠোঁট উল্টাল। চুপচাপ উঠে সুইচ টিপল দেয়ালের। শুয়ে চোখ বন্ধ করতেই তীরর শক্ত চিবুক ভেসে ওঠে সামনে। মুচকি হাসল মেয়েটা। মাথার বালিশ টেনে বুকে নিয়ে এলো। আজকের রাত শেষ হবে। কিন্তু এই যে প্রণয়লীলা শুরু হলো দুজনের, এর শেষ আছে কোথাও? নুহার আজ রেজাল্ট বেরিয়েছে। ভীষণ আশ্চর্যের কথা হলো, ডিপার্টমেন্ট টপার হয়েছে মেয়েটা। খবরটা রাতারাতি পৌঁছে গেল নাহিদের কানেও। দুপুর বেলা আয়েশা দুটো বড় বাটিতে পোলাওকর্মা রেঁধে তাদের ঘরে দিয়ে গেছেন। সাথে গদগদ হেসে জানিয়ে গেছেন এসব। সেই থেকে বেকুল চিত্তে ঘুরে বেড়াচ্ছে নাহিদ। এত ভালো ভালো খাবার মুখে রুচ্ছে না তার। মাথার মধ্যে এক পৃথিবী চিন্তা নিয়ে কোনোরকম 1 ঘন্টা পার করল সে। নুহা ওর ওপর চরম ক্ষেপে আছে। এই রাগ তো ভাঙাতে হবে তাই না? সাথে মেয়েটা এমন চমৎকার রেজাল্ট করল। ডিপার্টমেন্ট টপার হওয়া কি মুখের কথা নাকি? একটা উইশ না করতে পারলে নাহিদ মরেও শান্তি পাবে না এখন। কিন্তু কিভাবে কি করবে সে? নুহা রেগে তাকালেই তো ওর দম ফুরিয়ে যায়। সেখানে চটে কিছু বললে যে নাহিদকে আর খুঁজে পাওয়া যাবে না। নাহিদ অনেক ভেবে ভেবে একটা বুদ্ধি আটল মনে। আর এক মুহূর্ত দেরি না করেই গায়ে শার্ট চাপিয়ে রকেট বেগে ছুটে গেল কোথাও। ফুলের দোকান থেকে একটা বড় বুকে কিনেছে সে। দোকানি বুকেটা দেয়ার সময় বলেছেন, এই ফুল দিলে যে মেয়ে তাকে দুচক্ষেও দেখতে পারে না, সেও খুশিতে প্রেমে পড়ে যাবে। নাহিদ ফুরফুরে মেজাজে রিকশায় উঠে বসল। যদি কোনো মেয়ে বুকেটা দেখে প্রেমে পড়তে পারে, সেখানে রাগ ভাঙা তো মামুলি ব্যাপার। ছেলেটা উজ্জ্বল চোখমুখে ফুলের গায়ে হাত বোলাল। দরজায় এসে শার্টের কলারটা টেনেটুনে গোছাল দুবার। বুয়া মাত্র ঘর মুছেছেন। মেঝে চটচটে ভেজা। বালতির জল পাল্টাতে যাওয়ার আগে বলে গেলেন, আপা সাবধানে হাইটেন। ফ্লোর কিন্তু ভিজা। কারেন্টও নাই যে ফ্যান চালামু। পইরা টইরা গেলে আমি কিছু জানি না। ফোন টিপতে টিপতে ঘাড় নাড়ল নুহা। কলিং বেলটা তক্ষুনি বাজল। ও উঠে এলো তড়িৎ। পুষ্পিতা কলেজে। আয়েশা সবে জোহরের নামাজে দাঁড়িয়েছেন। শরীর ভালো নেই, তাই অফিস থেকে ছুটি নিয়েছেন আজ। দরজাটা নুহাই খুলল। অমনি ওপাশ হতে চেঁচিয়ে উঠল নাহিদ, অভিনন্দন। কিন্তু হঠাৎ কাণ্ডে মেয়েটা হকচকাল খুব। ভ্যাবাচেকায় পেছাতে গেলেই ভেজা মেঝেও হরকে গেল পাটা। সাথে সাথে ধপাস করে পড়ে গেল নিচে। নাহিদের কথা শেষ। বুকের আড়াল থেকে চোখ দুটো ছিটকে বাইরে চলে এলো। নুহা মেঝেতে পড়ে সাপের মতো করছে। চোখমুখ ব্যথায় গোটানো। নাহিদ ওকে কিভাবে তুলবে বুঝল না। হতভম্বতায় হাত না পেতে বুকেইটা বাড়িয়ে ধরল।
অমনি জ্বলন্ত চোখে চাইল নুহা। চটে বলল, আপনি দেখতে পাচ্ছেন না আমি পড়ে গেছি? আমাকে না তুলে ফুল সাজছেন কেন? ফুল নিয়ে কি শুয়ে থাকবো এখানে? জিভ কাটল সে। সরি আসুন। ডান হাতটা বাড়াল নাহিদ। নুহা প্রচণ্ড ব্যথা পেয়েছে। সরু কোমরের হাড়গোড়ও নড়ছে বোধ হয়। কিন্তু তেজ দেখাতে ভুলল না। ঠেলে নাহিদের পেটে রাখা হাতটা সরিয়ে দিল সে। নিজেই দেয়াল ধরে উঠে দাঁড়াল, তারপর বলল মুখ ঝামটা মেরে, আমি অশ্লীল ছেলেদের হাত ধরি না। নাহিদের আনন জুড়ে হুড়হুড় করে অন্ধকার মেখে আসে। পরপর ভীষণ রাগে তেতে গেল মাথাটা। সব দোষ মিরাজের। ওর চুলগুলো বাউন্ডুলেদের মতো। নাহিদের ইচ্ছে করল টেনে সেসব উপড়ে ফেলে আসতে। বদমাস ছেলেটা যদি সেদিন মেশিন নিয়ে না বলতো, আজ এরকম কিচ্ছু হতো না। নাহিদ ফুস করে দম ঝাড়ে। চট করে দুই কানে হাত দিয়ে বলে, ভুল হয়ে গেছে, এমন আর হবে না। কান ধরতে গিয়ে বুকেইটা দুম করে নিচে পড়ে গেল। কিন্তু নাহিদের সেদিকে খেয়াল নেই। সেই নিজের মতন বলছে, আমি আর কোনো দিন কোনো মেশিনের কথা জিজ্ঞেস করব না আপনাকে। আজ থেকে দুনিয়ার সব মেশিন বাদ। আমি আর মেশিন কথাটা উচ্চারণই করব না। করবেন না করেও তিনবার করে ফেললেন। নাহিদ আবার জিভ কাটে, আবার বলে, সরি। নুহার রাগক্ষোভ সত্যিই নেই, পড়ে থাকা বুকেইটা নিজেই ওঠাল সে। সুধাল সংকোচহীন, এটা কি আমার জন্য? নাহিদের কণ্ঠ প্রফুল্ল, জি। আপনি এত ভালো রেজাল্ট করেছেন, সেজন্য। এখনো কান ধরে আছেন কেন? হাত নামান। ও সাথে সাথে হাত নামাল। হেসে বলল, থ্যাংক ইউ। দাঁত কেলাচ্ছেন কেন? আমি কি আপনাকে মাফ করেছি নাকি? ফের হাসিটা ধপ করে নিভে গেল নাহিদের। করেননি? না। নাহিদ উতলা হয়। কি করলে মাফ করবেন বলুন, আমি তাই করব। নুহা মনে মনে বলল, আমাকে ভালোবাসলে। চুপ দেখে তাগিদ দিল ছেলেটা। বলুন প্লিজ। কথার মধ্যে আয়েশা এসে দাঁড়ালেন। ওকে দেখেই বললেন, ওমা নাহিদ, তুমি কখন এলে? তারপর চোখ পড়ল নুহার হাতের দিকে। এত বড় বুকে? তুমি বুঝি ওকে শুভেচ্ছা জানাতে এসেছ? নাহিস জোরসে মাথা ঝাঁকায়। বেশ। আচ্ছা তোমরা গল্প করো তাহলে, আমি চা দিচ্ছি। এবারেও মাথা ঝাঁকাল নাহিদ। আয়েশা যেতেই নুহা বলল, সব কথায় এত মাথা ঝাঁকাবেন না তো। মুখে বলবেন। কি বলবো? ভালোবাসার কথা। বেখেয়ালে ও বলে আবার সতর্ক চোখে চাইল নাহিদ। হ্যাঁ। নুহার কণ্ঠে দাপট। হ্যাঁ কি? ভালো কথা বলবেন, না হলে আপনার সাথে মিশব কেন? ছেলেটা বোকা ভাবে আবার মাথা নাড়ল। নুহা ভালো কথা বলেছেন, কিন্তু সে যে অন্য কিছু শুনল। পরপরই শিরদাঁড়া সোজা করল নাহিদ। সর্বনাশ! ও কি মিরাজের সাথে থেকে সত্যিই অশ্লীল হয়ে যাচ্ছে? নুহার নিষ্পলক চাউনি তখন বুকেইতেই। নাহিদ প্রথম কিছু দিয়েছে, এটা ও কোথায় তুলে রাখবে? মাথায়, না বুকে। নুহার খুব করে মন চাইল বুকেইটাতে চুমু খেয়ে ভরিয়ে ফেলতে। নাহিদ সামনে বলে পারল না। ওপর থেকে একটা গোলাপ বের করল শুধু। চোটপাটের কণ্ঠটা হঠাৎ মিহি করে বলল, এই ফুলটা আমার চুলে গুজলে কেমন লাগবে মিস্টার ঢ্যাঁড়স? নাহিদ সানন্দে জানায়, দারুণ। নিষ্পাপের মতো বায়না করল মেয়েটা। তাহলে আপনিই গুজে দিন না। অবাক চোখে চাইল সে। আমি? নুহার মাঝে ভনিতা নেই। অমন জড়তাহীন জানাল, আমি তো তেমন সাজগোজ করি না। জানি না কিভাবে গুজতে হয়। দেবেন আপনি? নাহিদের মুখাইবে অস্বস্তির ছাপ, কিন্তু মুখের ওপর মানা করতে পারল না। এগিয়ে এলো। হাত থেকে ফুলটা নিতেই পাঞ্চক্লিপে আটকে রাখা চুলগুলো খুলে দিল নুহা। বলল, আপনি আমার কানে গুজে দিন, তাতেই হবে। নাহিদের হাত কাঁপছে বুকটাও। কি যে অস্থির ঝিপটিপে শব্দ। কানের খাজে ফুল গেঁথে দেয়ার পুরোটা সময় তার দিকে একযোগে চেয়ে রইল নুহা। নাহিদ ফুল এঁটে সরে আসে। খোলা কিসের এক কোণে টকটকে লাল গোলাপ রাখা তরুণী তখন শ্রেষ্ঠ সুন্দরী হয়তো। নাহিদ ওসব বুঝল না। হিসেবে সে বড্ড কাঁচা। একটুখানি শুকনো ঢোক গিলল কেবল। নুহা ঠোঁটে নেড়ে শুধাল, আমাকে কেমন লাগছে? নাহিদ কথা বলতে গিয়ে টের পেল কণ্ঠনালীতে শব্দ নেই। জানালো কোনোরকম, সুন্দর।
এখন আমায় দেখলে কেউ প্রেমে পড়বে? নুহার আচরণ কেমন অন্যরকম আজ। এমনটা নাহিদ কখনো দেখেনি। কি সব উদ্ভট উদ্ভট প্রশ্ন। উত্তরে মাথা নাড়ল শুধু। বোঝালো, হ্যাঁ। ফতাফত প্রশ্ন ছুড়ল মেয়েটা। তাহলে আপনিও পড়বেন? সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। ৪৫। নুহার আচমকা ধেয়ে আসা প্রশ্নের জবাব নাহিদের কাছে নেই। কেন নেই, কি জন্যে, সেসব জানার কথাও না। তবে ওই দোলাচলের ভার সামলাতে ছেলেটার ফর্সা আদল অস্তমিত রবির ন্যায় রক্তিম হয়ে উঠল। শুষ্ক গলবিলে সাহারা দিতে ঢোক গিলল কবার। সুতনু পুরুষের ফ্যাকাশে মুখে এক যোগে চেয়ে রইল নুহা। কিছু দীর্ঘশ্বাস আটকে থাকল বক্ষপিঞ্জরের ফাঁকফোকরে। নাহিদের মনের কোথাও সে নেই। থাকলে কি উত্তর দিতে এত সময় নিত ছেলেটা? নুহার হঠাৎ আকাশ ভেঙে কান্না পেল। কিন্তু নিজেকে সামলে নেয়ার তুখর প্রয়াস কাঁদতে দিল না আজও। বরং বিভ্রমের অর্ণবে ডুবতে থাকা এক নাবিককে বাঁচাতে তক্ষুনি হুহা করে হেসে উঠল সে। নাহিদ আশ্চর্য চোখে চায়। একটু আগে কথার বানে খেয়ে ছোটানো তরুণী খোলবলাল ঠিক ঢেউয়ের মতো। হাসতে হাসতে বলল, ভয় পাচ্ছেন কেন? একটা সামান্য কথায় মানুষ এত ভয় পায়? আমি তো মজা করছিলাম। শব্দটায় নাহিদ যেন প্রাণ ফিরে পেল। মরুর ন্যায় খড়খড়ে ওষ্ঠপুট এবার সরল দুদিকে। কপালের ঘাম মুছে বলল, ওহ, তাই বলুন। আসলে হঠাৎ করে আপনাকে এত অচেনা লাগছিল, আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। সে তো যাবেনি, আপনি যে ঢ্যাঁড়স। নাহিদের মুখখানা অপমানে আজ থমথমে হল না। ঠোঁটের হাসিটাও কমেনি। আনন্দ চিত্তে বলল, আবার বলুন তো, আপনার মুখে ঢ্যাঁড়স শুনতে ঈদের মতো লাগে। নুহা চেহারা গোটায়। এ আবার কি উদাহরণ? কথার পিঠে বোকার মতো হেসে গেল নাহিদ। সত্যি বলতে ও এখনও নার্ভাস, এখনও সমান্তালে বুক ধুকপুক করছে। নুহার মজা করে বললেও এই প্রসঙ্গ আগামী সপ্তাহখানেক দখল চালাবে মনে। নাহিদ বোকা ঠিক আছে, কিন্তু প্রেমিক তো। একটা প্রেমের ছোঁয়ায় গভীর অনুভূতির সাক্ষাৎ পেয়েছিল জীবনে। তাই একেবারেই যে কিছু বুঝবে না তা তো নয়। নুহা কি সত্যিই মজা করেছে? নাকি ওই একটু বেশি বেশি ভাবছে? না, ওর মাথাটা আসলেই গেছে। একেবারে মারির চিপায় ফেলে চিবিয়ে চিবিয়ে খেয়েছে মিরাজ। না হলে নাহিদ তো এমন নয়। স্কুল কলেজে তার মতো ভদ্র ছেলে দুটো ছিল না। আর সেই ছেলে কি না? না নাহিদ, আজের একটা বিহিত তোর চাই। তোকে সরল পেয়ে ছেলেগুলো চিংড়ি ভাজা করছে, কখনো কচুর মতো কাটছে। এসব তো আর মেনে নেওয়া যাচ্ছে না। আজ না হয়। নুহার সামনে ইজ্জতটা যেতে যেতে বাঁচল। কিন্তু কদিন? যে স্পিডে ছুটছিস তাতে কোনোদিন ইজ্জত সত্যিই চলে যাবে কোনো নিশ্চয়তা নেই। তোকে আরও সতর্ক হতে হবে। চোখকান খোলা রেখে মুখ বন্ধ করতে হবে। বন্ধুদের ওসব নষ্ট কথা ছেড়ে দিয়ে ভালো হওয়ার পরামর্শ দিতে হবে। শুনলে ভালো, না শুনলে সবকটাকে ডিভোর্স। ভাবুক নাহিদকে দেখে দেখে নুহার চোখ ভিজে ওঠে। এরকম টালমাটাল জীবন তো সে চায়নি। প্রেমেও পড়তে চায়নি কখনো। পড়লি যখন, তখন এমন মানুষের কেন? যে মানুষ ওকে নিয়ে ভাবে না, ওর চিন্তায় মরে না, ওর চোখের ভাষা দেখেও যার বোঝার সাধ্য নেই। এই বুক ভাঙা কষ্টগুলো সারা জীবন কি ওকে একাই বইতে হবে? এর মধ্যে আয়েশা চা নিয়ে এলেন। এসেই বললেন, কি রে, তুই ওকে এখনো দাঁড় করিয়ে রেখেছিস কেন? এক কথায় দুরকম চিন্তায় মগ্ন দুজনেই নড়ে উঠল একটু। তিনি বললেন, বসো নাহিদ। না না আন্টি, আমি ঠিক আছি। আহা, বসো তো। নাহিদ বসল। আয়েশা চায়ের সাথে পুডিং নিয়ে এসেছেন। পিরিচটা হাতে দিতে দিতে বললেন, তুমি এসে ভালোই করেছ বুঝলে। আমার এমনিই কিছু কথা ছিল। হ্যাঁ আন্টি, বলুন না। আসলে তিরকে তো তেমন বাসায় পাই না। আমিও ব্যস্ত, ছেলেটাও ব্যস্ত। আমাদের স্কেজিউলই মিলছে না। তাই বরং তোমাকেই আগে আগে জানিয়ে দেই। নাহিদ সচেতন হয়ে বসে, কিছু হয়েছে আন্টি? আয়েশা খোশমেজাজে বললেন, আরে না না, পরশু নুহার জন্মদিন, সে ব্যাপারেই আর কি। নাহিদ স্ফূর্ত ধ্বনি তুলল, ও মাই গুডনেস, তাই নাকি? চোখাচোখিতে ঠোঁট টেনে হাসল নুহা। চোখের জল সে সন্তপর্ণে কখন মুছে নিয়েছে। আয়েশা বললেন,
ভাবছি একটু ছোটখাট আয়োজন করব, এই নিজেরা আর কি। কাছের দূরের মেহমানরা আসবে, তোমরাও থাকবে। কিন্তু আমি আসলে রান্নার ঝামেলাটা বাড়িতে রাখতে চাইছি না। এইটুকু ফ্ল্যাটে মানুষ এলেই তো গাদাগাদি হয়ে যাবে। তাই ছাদে বাবুর্চি দিয়ে ব্যবস্থা করব ভেবেছি। কিন্তু সমস্যা হলো, এখানকার তেমন কিছুই চিনি না বুঝলে। কি? নাহিদ কথা টেনে নিল, আগ বাড়িয়ে বলল, ওসব নিয়ে আপনি ভাববেন না আন্টি, আমি আছি তো। তীব্র সময় পাবে না, কলেজ আছে যেহেতু। তবে আমি এখন ফ্রি, আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু বাবা, তোমারও তো অফিস আছে। নাহিদ ফোঁস করে শ্বাস ছাড়ল। নেই, চাকরিটা চলে গেছে। আয়েশা যেন আতকে উঠলেন। ওমা সে কি? কেন? নাহিদ নুহার দিকে চাইল। ওকে পৌঁছে দেয়ার সেদিনই চাকরিটা ফুস হয়ে গেছে। মেয়েটা জানে এসব। কতবার যে আফসোস করেছিল এই নিয়ে। এখন ওর মন খারাপ দেখলে হয়তো আরও আক্ষেপ করবে। তাই কালো মুখে চটজলদি হাসি আনল নাহিদ। প্রফুল্লিত জানাল, তেমন কিছু না, যাতায়াত সিস্টেমটা ঝামেলার ছিল। তাই ভাবলাম আরেকটু ভালো জায়গায় ট্রাই করি। ও আচ্ছা, তা যা ভালো বোঝো। তুমি কত ব্রিলিয়ান্ট, নুহা বলেছে আমাকে। তোমার জন্যে কাজের অভাব হবে না। দোয়া রাখবেন আন্টি। তবে আপাতত যখন ফ্রি আছি নুহার জন্মদিনে আপনাকে সাহায্য করার সব দায়িত্ব আমার। আপনি শুধু জানাবেন কোথায় গিয়ে কাকে ডাকতে হবে। এত খুশি হলেন আয়েশা। আপ্লুত কণ্ঠে বললেন, যাক বাবা, নিশ্চিন্ত করলে আমাকে। তুমি পাশে থাকলে আর কোনো চিন্তাই হবে না। নাহিদ ততক্ষণে চা শেষ করেছে। উঠে দাঁড়ালো এবার। আচ্ছা আন্টি, এখন আমি আসি। ঠিক আছে, যাও। এসো আবার। নাহিদ বেরিয়ে গেল। দরজার ওপাশে গিয়ে হাত নেড়ে হেসে বাই বোঝালো নুহাকে। ঘরে না ঢুকে নেমে গেল নিচে। কিন্তু যাওয়ার আগের ওই হাসি সহ্য হয় না মেয়ের। বুকের উত্তালতায় অতিষ্ঠ হয়ে ধরাম করে দৌড় চাপাল সে। পেছনে থেকে আয়েশা বললেন, সত্যি, ছেলে দুটোকে যত দেখি তত অবাক হই। এই যুগে আমাদের পাশের ফ্ল্যাটে দুটো স্বর্ণ থাকে বুঝলি। নাহিদ যে এত চমৎকার ছেলে প্রথমে তো ধরতেই পারিনি। এখন দিন দিন কি যে মুগ্ধ হচ্ছি ওর ওপর। নুহা এক টুকরো মরণ শ্বাস ফেলল। ভাবল মনে মনে, এই মুগ্ধ হওয়ার চক্করেই যে আমি আটকে গেছি আম্মু। ঘ্যার্সটা আমার মন নিয়ে ভেতর থেকে আমাকে পুরো শেষ করে দিল। এরা স্বর্ণ না ছাই। একজন আমাকে প্রেমের ফাঁদে ফেলে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আরেকজন পুষ্পিতাকে নিয়ে এই রোদের ভেতর কোথায় কোথায় ঘুরছে কে জানে। ঘড়িতে একটা ছুঁই ছুঁই ভাব। অমনি ছুটির ঘণ্টাটা তারস্বরে বাজল। ইন্টারমিডিয়েটের মেয়েগুলো দৌড়ে বের হলো আগে। গায়ের সাদা সাদা ইউনিফর্ম যেন উজ্জ্বল সকালে শ্বেতবকের লোমের মতো লাগছে। ভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ল পড়ে। করিডোরে তনুজার সাথে সাথে পা মিলিয়ে হাঁটছিল পুষ্পিতা। আচমকা ঝোড়ো হাওয়ার মতো কেউ একজন পাশ কাটিয়ে গেল। পুষ্পিতার নরম বাহুতে দেহের সংঘর্ষ স্পষ্ট। মেয়েটা চমকে সরতে যায়। প্রকট চোখ সামনে পড়তেই নিভে আসে পরপর। তীব্র হেঁটে যাচ্ছে। লম্বা লোকটার হাঁটার ভঙ্গি এত দারুণ। 10 জনের ভেতর নিঃসন্দেহে আলাদা করা যাবে। এগিয়ে যাওয়া পুরুষটিকে দেখে প্রেমের স্বভাবে পুষ্পিতার বুকটা ধক করে কাঁপে। অদ্ভুতুরে লজ্জায় কপল জোড়া লালিত। মানুষটা ইচ্ছে করে এমন করল তাই না? কি খারাপ। তক্ষুনি কানে এলো একটা লম্বা দীর্ঘ শ্বাসের শব্দ। হতাশ চোখে তীরর প্রস্থান দেখছে তনুজা। ভীষণ আফসোস করে বলল, স্যার আমার সাথে এমন না করলেই পারতেন। আমি কি দেখতে ভালো নই? সেদিন ধমক না দিয়ে ফুলটা নিলে এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত বলো, সবই ভাগ্য। স্যার বুঝলেনই না, ওই ধমকের জন্যে তার কপাল থেকে কত ভালো একটা বউ মিস হয়ে গেছে। কথা শেষ করে আবার শ্বাস ফেলল মেয়েটা। পড়তে পড়তে কেবল অনুতাপ। পুষ্পিতা ফিক করে হেসে ফেলল আজ। নীরব হাসিটা তনুজার কানে যায়নি। মেয়ে এখনো তীরর যাওয়া দেখতে ব্যস্ত। আজ আর এতে পুষ্পিতার মন খারাপ হল না। উহু, একটুও না। বরং আত্মগরিমায় শীর্ণ বুক ফুলে ফেপে উঠল। যে মানুষটাকে পেতে কেউ কেউ আফসোস করছে, সে মানুষ নিঃশ্বাসের মতো ওকে ভালোবাসে। এতকাল জীবনটাকে তুচ্ছ ভাবা পুষ্পিতার এখন এমন মানুষ আছে, যার কাছে তার একটু দূরত্ব দুঃসহ আজকাল। বেঁচে থাকতে এর বেশি আর কি চাই?
গেট অবধি এসে তনুজা নিজের মতন বাড়ির পথ ধরল। কিন্তু পুষ্পিতা দাঁড়িয়ে রইল অমন। কাঁধো ব্যাগটা বুকে চেপে এদিক ওদিক দেখছিল সে। হন্যে ডাগর চোখ কারো হদিস পেতে মরিয়া। ঠিক সেই সময় পেছনে এসে দাঁড়াল তীব্র। গলার শ্লেষা কাটিয়ে মেয়ের মনোযোগ আনল নিজেতে। পুষ্পিতা ফিরল চকিতে। তীব্র ভ্রু নাচায়। অমনি লজ্জায় এক প্রস্থ গুটিয়ে গেল তরুণী। আন্ত চিবুকে মাথা নাড়ল দুপাশে। বোঝাল, কিছু না। তীব্র কথা বাড়াল না। পার্কিংয়ে গাড়ি আনতে গেল। পুষ্পিতা চেয়ে রইল নির্নিমেষ। মানুষটা চওড়া কাঁধ দেখে দেখে হাসল ঠোঁট চেপে। কখনো কি ভেবেছিল একটা অচেনা অজানা পুরুষের প্রেমে এমন উতলা হবেও? যাকে দেখা মাত্র আন্দোলন চলবে হৃদয়ে। ধরফর করবে বক্ষপট। পিঠ বেয়ে ঘাম ছুটবে। রন্ধ্রে রন্ধ্রে জাগবে শিউরে ওঠা রাজ। তীব্র জিপ নিয়ে সামনে এসে থামে। পুষ্পিতা লাজুক হাসি পিষে নিল ঠোঁটে। ও, দরজা ঠেলে দিল। এসো। পুষ্পিতা বসল জড়সড় হয়ে। এত লজ্জা লাগছে। কথা বলতে পারছে না। না পারছে পাশের মানুষটাকে দেখতে। তীব্র গাড়িতে টান বসাল। হুইল ঘোরাতে ঘোরাতে পাশ ফিরে চাইল এক পল। বড্ড সাবলীল সুধাল। বেশি লজ্জা পাচ্ছ? পুষ্পিতা আইধাই করে ওঠে। শক্ত পিঠে সতর্ক হতে চায়। ঘন ঘন মাথা নেড়ে বলে, না মানে। তীব্র বলল, আমার সাথে এত লজ্জা পাওয়া কি ঠিক হচ্ছে? পুষ্পিতা হাত তুলে নাকের ডগায় জমে থাকা ঘুম মুছল। জড়িয়ে যাওয়া জিভে কথা এড়াতে বলল, আজ অনেক রোদ তাই না? কাছে এসো। বুকের মধ্যে ঢুকিয়ে রাখি। এখানে রোদ নেই। পুষ্পিতার শ্বাস আটকে গেল কোণঠায়। ঠোঁট গোজ করতেই তীব্র বলল, কাল যে আমাকে জড়িয়ে ধরল, বলল আমাকে ভালোবাসে। আজ তার গলা দিয়ে শব্দই ফুটছে না। আজব। পুষ্পিতা চোখ খিচে বাইরে তাকায়। কি লোক রে ভাই! কালকের ওসব নিয়ে ওকে লজ্জা দিচ্ছে। এখন যদি সেও পাল্টা কিছু বলে দেয়, বলে যে, কাল তো আপনিও কিছু কম করেননি। কে আমাকে বুকের ভেতর ঠেসে ঠুসে বলেছিল তোমাকে ছাড়া আমি মরে যাব? হু হো। নেহাত পুষ্পিতা ভালো মেয়ে। লাজলজ্জার মাথা খেয়ে ওসব বলতে পারছে না। ও হঠাৎ খেয়াল করল তীব্র অন্য রাস্তায় ঢুকছে। এটা তো বাড়ির রাস্তা নয়, সম্পূর্ণ উল্টো পথ। কৌতূহলের দাপাদাপিতে জিজ্ঞেস করল, এদিকে কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে। পুষ্পিতা চোখ বড় করল। এই দুপুর বেলা? রাত হলে ভালো হতো। তীরুর মিটিমিটি হাসি দেখে শিরদাঁড়া শক্ত করল পুষ্পিতা। মুখ ফিরিয়ে বলল, আপনি খুব খারাপ। তীব্র হাসল, কিছু বলল না। আধ ঘন্টার মাথায় গাড়ি এসে থামল একটা বড় পার্কের সামনে। ঝুলন্ত সাইনবোর্ড দেখে পুষ্পিতা অবাক হয়ে বলল, আমরা এখন পার্কে যাব? কত রোদ! এর মধ্যে ঘুরলে শরীর খারাপ করবে না? তীব্র ততক্ষণে নেমে গেছে। কথার পিঠে জবাব এলো, নামো। পুষ্পিতা নিঃশ্বাস ছাড়ে। কাল রাতে তার প্রেমের তাপে হাহুতাশ করা লোকের সঙ্গে আজের কোনো মিল নেই। একটা উত্তরও দেখো ঠিকঠাক করে দিচ্ছে না। চুপচাপ নামতে নিলে তীব্র হাত বাড়াল। মেয়েটার ফর্সা মুখ তুরন্ত রাঙা হয়ে আসে। লাজুক ভঙ্গিতে প্রেমিকের বাড়ানো হাত ধরল সে। কোমল ফুল যেমন যত্নে, সাবধানে ধরা হয়, তীব্র অমন সন্তপর্ণে নামিয়ে আনল তাকে। এসো। মেয়েটা কলের পুতুল বনে পা বাড়ায়। বিশালাকা পার্কের এ মাথায় দাঁড়ালেও মাথা দেখা যায় না। এত গাছ, সবুজের বুকে হলদে রোদ যেন ডালে ঝোলানো জীবন্ত সোনালু। দুপুর হলে কি হবে, লোকের তো অভাব নেই। পুষ্পিতা চারপাশ দেখছিল। উদাম পার্কে কড়া রোদে ঘুরবে ভেবেই মাথার দুপাশ নেচে উঠল ব্যথায়। তীব্র টিকিট কাটল ঠিকই, তবে পার্কের খোলা অংশে গেল না। লম্বা পায়ে উল্টো দিকের রিসোর্টের পথ ধরল। ছাউনির নিচে পাতানো যে রেস্তোরাঁটা এখানে রমরমিয়ে চলছে, ভীতু মেয়েকে নিয়ে এলো সেথায়। বেতের চেয়ারটা টেনে দিয়ে আগে বসা লোকে। মুখোমুখি আরও দুটো চেয়ার আছে। অথচ তীব্র এসে বসল ঠিক পুষ্পিতার পাশে, গা ঘেঁষে। মেয়েলি দেহটা লজ্জাবতীর ন্যায় চুপসে গেল অমনি। তীরর উষ্ণ গতর, নেশালো চোখ, শরীর হতে ছুটে আসা ঘ্রাণ সব মিলিয়ে পুষ্পিতার রুহ এসে গলায় ঝুলে থাকে। তীরর ওসবে মন নেই। পুষ্পিতার নরম আঙুলে নিজের খসখসে আঙুল গুজল সে। কানের পাশে তার নিখাদ স্বর, এদিকে তাকাও। পুষ্পিতা শুনল না, চেয়ে রইল নিচে। তীব্র চিবুকটা ধরে নিজের দিকে ফেরাল।
ভ্রু কুঁচকে বলল, এখনই এত লজ্জা পেলে বিয়ের পর কি করবে? তখন তো এর থেকেও বেশি কাছাকাছি থাকব। পুষ্পিতার চোখ মারবেল। তিরুর সেদিনের কথাটাই কানে বাজল আবার। সামনে এর থেকেও অনেক বাজে অবস্থায় থাকতে হবে। আজকে যেন সেই কথার অর্থ সাফ ভাবে বুঝে নিল মেয়েটা। চৈত্র মাসে বৃষ্টি পড়ার মতো শুকনো গলায় হেঁচকি উঠে গেল। অমনি হেসে ফেলল তীব্র। রিল্যাক্স। কিডিং। এত বড় বড় করে তাকানোর কিছু নেই। পুষ্পিতার হেঁচকি তাও কমছে না। তীব্র তেরে হাসি আটকাতে ঠোঁট পিছল দাঁতে। মেয়েটার মনোযোগ ঘোরাতে ভিন্ন প্রসঙ্গ তুলল। ফ্ল্যাটে যেতে চাইছ না কেন? পুষ্পিতা সত্যিটা মুখে আনতে পারল না। পুরন্ত ঠোঁট নামিয়ে রাখল কোলে রাখা ব্যাগের ওপর। তীব্র নিজেই বলল, আমার জন্যে? চিবুক গলায় ঠেকিয়ে মাথা ঝাঁকায় সে। তীব্র হাতের বাঁধন দৃঢ় করল আরও। যদি আমিও যাই, তাহলে যাবে? পুষ্পিতার হেঁচকি টেচকি উধাও। অবাক হয়ে বলল, আপনিও যাবেন? কিন্তু কিভাবে? আমি ওই ফ্ল্যাটের 4 তলা ভাড়া নিয়েছি। এক ঘোষণায় তরুণীরা নিভিন্ত আঁখি চকচকিয়ে উঠল। কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, সত্যি? কিন্তু 4 তলা নিলেন কেন? এই বাসার মতোই পাশাপাশি নিতেন চেয়েছিলাম। খালি নেই। একটু মন খারাপ করল পুষ্পিতা। পরপর স্ফূর্ত হেসে বলল, থাক, আপনি যাচ্ছেন তাতেই হবে। ওর ফর্সা হাতটা একটু উঁচুতে তুলল তীব্র। চিকন আঙুলে স্লাইড করে বলল, আচ্ছা, এখন তো তোমার নিজের একটা বাড়ি আছে। তুমি কারো দ্বারস্থ নও। তাহলে নিজের মনির সাথে যোগাযোগ করছো না কেন? পুষ্পিতা চমকে বলল, আপনি মনিকে চেনেন? না, তবে রাহাতকে চিনি। হি ইজ সাচ আ লাভলি চাইল্ড। পুষ্পিতা আগের থেকেও বিস্মিত। আপনি রাহাতকেও চেনেন? ও হ্যাঁ, চেনেনি তো। আপনিই তো ওর সেই বখাটে বিট্টু। বিট্টু উচ্চারণ করতে গিয়ে নাক সিটকানোর মতো করল মেয়েটা। তীব্র মজা পেল তাতে। বলল, আশ্চর্য, বখাটের সাথেই তো প্রেম করছো এখন। তাহলে? পুষ্পিতা দীর্ঘশ্বাস বুকে লুকাল। নিঃসহায়ের ন্যায় জানাল, কি করব? বলতে বলতে সে নিজেই থেমে গেল। কাল তো মনের তাল হারিয়ে ভালোবাসি বলে ফেলেছে। আজ পারবে কিভাবে? লজ্জা করছে তো। তীব্র এক ভ্রু তুলল। কি, ভালোবেসে ফেঁসে গিয়েছ, তাই তো? ঠোঁট উল্টে মাথা নাড়ল পুষ্পিতা। তাও ভালো, ফেঁসে কোথাও যেতে হয়নি। আমাকে যে ঢাকা থেকে এখানে টেনে আনলে, তার বেলা? পুষ্পিতা বুঝল, তীরুর সাথে যুক্তিতে সে নাদান শিশু। কথা কাটাতে বলল, রাহাত কিন্তু আপনার ফ্যান ছিল জানেন? খালুজান যখন মাঝে মধ্যে এসে আপনার কথা বলতো, সাবধান করত আমাদের, ও তখন পুরো আলাদা। সব কিছু এত মুগ্ধ হয়ে শুনত। আমাকে তো একদিন বলেওছিল, কিন্তু আমি যে ওকে আপনার সাথে মিশতে বারণ করেছিলাম, তারপরও মিশেছে। তীব্র উত্তরটা দিল একটু ঘুরিয়ে, তোমাদের ছবিটা ওই আমাকে দিয়েছিল। পুষ্পিতা হা করে বলল, কি? ও তোমার জন্যে কষ্ট পাচ্ছে। এখন তোমার কোনো টানাপোড়েনে নেই। চাইলে যোগাযোগ করতেই পারো। পুষ্পিতার কণ্ঠে শঙ্কা। না, খালুজান যদি অশান্তি করে? উনি আমাকে পছন্দ করেন না। আমার সাথে মনির যোগাযোগ আছে জানলে কুরুক্ষেত্র বাঁধাবেন। তীরুর শুভ্র উজ্জ্বল মুখটায় আচমকা কেমন রহস্য ছেয়ে গেল। পুষ্পিতার চেহারায় তার দৃষ্টি, অথচ ভেতরটায় অন্য কিছু। ঠোঁটের হাসিটা চতুরের ন্যায় দেখালো বেশ। ভাবল, কুরুক্ষেত্র বাঁধানোর মতো অবস্থায় তো নেই ভীতু মেয়ে। যে হাত দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করতে চাইতো, সেটা ভেঙে গলায় ঝুলিয়ে দিয়েছি। কি ভাবছেন? কিছু না। শোনো, এত ভয়ের কিছু নেই। আমি বলছি তুমি একটা ফোন করো ওদের। এখানে ডেকে পাঠাও। এরপরেও কিছু হলে আমি তো আছি। আমি সামলে নেব। এতক্ষণের ধরে রাখা হাতের বাঁধনে এবার বাম হাতটাও রাখল তীব্র। শক্তপোক্ত কণ্ঠস্বরে অশেষ নম্রতা। এখন আর তুমি একা নেই। আমি সব সময় তোমার পাশে আছি, থাকব। আর আমি যতক্ষণ থাকব, আমার ভীতু মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না। কথাটায় কি ছিল জানা নেই। আনন্দে একটা কান্নার তুবড়ি পুষ্পিতার গলায় ছিটকে এলো। দুচোখ ছাপালো নোনতা স্রোতে। ভেজা গলায় বলল, আপনি আমায় এত ভালোবাসবেন না স্যার। আমার কপালে ভালো কিছু বেশি দিন থাকে না।
আপনার ভালোবাসা দেখে খুব ভয় হচ্ছে, এত সুখ আমার কপালে সইবে তো? সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 46। নুহার পরশুর জন্মদিন এগিয়ে এলো রোদের মতো। ঝুপ করে সূর্য উঠে যেমন দিন আসে, অমন তাড়াহুড়োয় দিকবিদিক ঘুরে বেড়াল ঘড়ির কাঁটা। এখন বাজে 11:30। নুহা টেবিলে বসে পড়ছে। আর মিনিট 30 পরেই 19 ছাড়িয়ে 20-এর কোঠায় পা রাখবে সে। আর এই জন্মদিন নিয়ে সারাদিন বেশ তোড়জোড় চালিয়েছেন আয়েশা। একা নন যদিও, কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব সামলেছে নাহিদ। বাবুর্চি ঠিক করা, ফুলের অর্ডার, কেক অর্ডার, বেলুন দিয়ে ঘর সাজানো, এরকম টুকিটাকি অনেক কাজ। নাহিদের প্রতি মুগ্ধতায় আয়েশা খাতুন গদগদ এখন। বাজারটা করতে ওকে সাথে নিয়ে গিয়েছিলেন। কাল সন্ধেবেলা অনুষ্ঠান। পুরো বিল্ডিংয়ের সাথে নিজেদের কিছু আত্মীয়স্বজন ডাকা হয়েছে। সাথে 2-4 জন অফিস কলিগ আসবে। তবে নুহা ভার্সিটির কাউকে বলেনি। ওখানে কারো সাথে তার বিশেষ খাতির নেই। সবথেকে বড় কথা, এই গোটা অনুষ্ঠান নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। শুধু মা আর পুষ্পিতার আনন্দ দেখে সায় মিলিয়ে যাচ্ছে। ভেতর ভেতর মনের সাথে প্রেমের যুদ্ধে বিধ্বস্ত সে। এই যে পড়তে বসেছে এখন, এটাও তো উসখুসে ভেতরটাকে ব্যস্ত রাখার প্রয়াস। আজকাল মাথায় মধ্যে সারাক্ষণ নাহিদ ঘুরে বেড়ায়। নুহা নিশ্চিত, এবার সেমিস্টারে ভার্সিটির টপার কেন? পাশের মুখ দেখবে কি না সন্দেহ। আজকে সারাদিন নাহিদ ঘরে আসা যাওয়া করেছে। মায়ের সাথে সাথে সব কাজে হাত লাগিয়েছে। চোখের সামনে তাকে এতবার ঘুরতে দেখে নুহার ভেতরটা কাহিল প্রায়। বশীভূতের ন্যায় এক যুবকের প্রতি মগ্ন হওয়ার চিহ্ন মোছার কোনো অস্ত্র আছে? নেই। থাকলে নুহা কবেই মুছে ফেলত। ও লম্বা শ্বাস ফেলল। তপ্ত শ্বাসের ছোঁয়ায় বইয়ের পাতা একটু উড়ে দমে গেল আবার। নুহা ঘরের চারপাশটা দেখল এক পল। পুষ্পিতা কোথাও নেই। অনেকক্ষণ ধরেই দেখছে না। কি করছে? পরপর ভাবল, কি আবার করবে? কাজ করছে হয়তো। এই মেয়েটাও না, আর কত কাজ করবে? জন্মদিন ওর, অথচ পুষ্পিতার লাফালাফি, ছোটাছুটি বেশি। পা দুটো জিরোচ্ছেই না। তার ওপর নতুন নতুন প্রেম করছে। প্রেমিক পাশের ফ্ল্যাটেই থাকে। আজকাল বই ছুঁয়ে দেখে না। কদিন পর তো ওরও পরীক্ষা। রেজাল্টে যে কি করবে? পুষ্পিতা তখন রান্নাঘরে তাড়াহুড়ো করে হাতের কাজ সারছে। আবার খেয়ালও রাখছে যাতে শব্দ না হয়। মাঝে মধ্যে সতর্ক নয়ন বুলিয়ে আনছে কক্ষ হতে। চুলায় একটা কেক বানিয়েছে সে। রাহাতের জন্যে বহুবার বানানোয়, হাত বেশ পাকা। কুসুম রঙের কেকের ওপর পুরোটা চকলেট ছড়ানো। নুহার ভীষণ পছন্দ এটা। পুষ্পিতা তার ওপর গোটা গোটা অক্ষরে লিখল, হ্যাপি বার্থডে মাই হ্যাপিনেস। ওদের রান্নাঘরের ছোট্ট জানলাটা ছাদমুখী তৈরি। ভেতর না হলেও সিঁড়ি থেকে কেউ ছাদে ঢুকলে এখানে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যায়। পুষ্পিতা যখন কাজে মশগুল, হঠাৎ মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে ওখানে। মেয়েটা চকিতে চোখ তুলে চাইল। নাহিদ হাত নেড়ে নেড়ে ডাকছিল এতক্ষণ। ও চাইতেন এক টুকরো স্বস্তির হাসি টানল ঠোঁটে। চোখমুখের ইশারায় বোঝালো ঘরের দরজা খুলে দিতে। পুষ্পিতার সরল কপাল বেঁকে বসে। দরজা খোলার জন্যে এভাবে ডাকছে কেন? ডোরবেল দিলেই তো হতো। নাহিদ ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বোঝাচ্ছে। মানা করছে কথা বলতে। পুষ্পিতা আর অত শত ভাবল না। নাহিদের ব্যাপারে সুপারিশ সে তিরোর থেকে পেয়েছে। নুহার থেকে তো সব সময়ই পায়। পুষ্পিতা হাত তুলে বোঝালো, খুলছি। তারপর ছুটে এলো। দরজা খুলতেই শোষব্যস্ত এগিয়ে এলো নাহিদ। ফিসফিস করে কিছু একটা বলল। সহসা চোখ কপালে তুলল পুষ্পিতা। এত রাতে? ওর কণ্ঠে অনুনয়। প্লিজ, প্লিজ। পুষ্পিতা চিন্তায় পড়ে গেল। আবার নাহিদের অনুরোধ ফেলতেও পারছে না। একটু ভেবে বলল, আচ্ছা, আপনি যান, আমি দেখছি। খুশি হল নাহিদ। অমন ফিসফিস করেই জানালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুষ্পিতা দৌড় চাপিয়ে ভাবল কিছুক্ষণ। কিভাবে কি করবে? ঘড়িতে একবার দেখে নিল সময়টা। আচমকা কাঁধে হাত পড়তেই নুহা চমকে উঠল একটু। যেন গভীর ধ্যানে ছিল। পুষ্পিতা অবাক হয়ে বলল, ও মা, এত কি ভাবছিলি? না, কিছু না। বল না, কি বলবি? আম্মু ঘুমিয়েছে? হ্যাঁ, মাত্র শুতে গেল। ওহ।
পুষ্পিতা হুট করেই আবদার ছুড়ল, চল ছাদে যাই। নুহার চোখ প্রকট। এখন বাইরে কত বাতাস, ঠান্ডা, ভালো লাগবে, চল। না রে, আমি এখন যাব না। পুষ্পিতা গাল ফুলিয়ে বলল, তুই দিন দিন কেমন হয়ে যাচ্ছিস নুহা। আগের মতো হাসছিস না, আনন্দ করছিস না। আমি খেয়াল করে দেখেছি, সব সময় কি একটা চিন্তায় থাকিস। কি হয়েছে তোর, যেটা আমাকেও বলা যায় না? শ্রান্ত চোখে চাইল মেয়েটা। তুই তো নিজের জ্বালাতেই জ্বলছিস, আমি আর কি বলবো? কেমন করেই বা বলবো, ভেতর ভেতর কিভাবে মরে যাচ্ছি আমি। প্রেমে এত ভোগান্তি আমাকে একটু আগেভাগে বলে রাখতি পুষ্পিতা। মনটাকে নাহিদের কাছে যাওয়া থেকে টেনেহিচড়ে হলেও আটকে রাখতাম আমি। কিন্তু অভিব্যক্তি লোকাতে চট করে হাসল সে। স্ফূর্ত গলায় বলল, আচ্ছা বেশ, ছাদে গেলে প্রমাণ হবে তো আমার কিছু হয়নি। তাহলে চল যাই। আচ্ছা, আন্টিকে বলে আসি। পুষ্পিতা ছুটল। সেই চপল গতির দিক চেয়ে মুচকি হাসল নুহা। পুষ্পিতার এমন চঞ্চলতা সে কোনোদিন দেখেনি। আগে কি বিষণ্ণ মুখে ঘুরত, ভয়ডরে চুপসে থাকত সারাদিন। এত হাসি তো দূরের কথা, তেমন কথাই বলতো না। আর আজ এক সঠিক পুরুষের ছোঁয়ায় কতখানি বদলে গেছে। কি উৎফুল্ল! বন্ধুর উচ্ছ্বাস দেখে নিজের কষ্ট বেমালুম ভুলে গেল নুহা। পুষ্পিতা ফেরত এলো মিনিট কয়েকে। আয়েশা সবে শুতে যাওয়ায় সজাগী ছিলেন। এত রাতে ছাদে যাওয়া নিয়ে প্রথমে দোনামোনা করলেও পুষ্পিতার মুখের ওপর বিশেষ আপত্তি করেননি। মেয়েটা ছটফটিয়ে বলল, আন্টি যেতে বলেছেন, তবে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি চলে আসতে হবে। অনীহাতেও হাসল নুহা। আচ্ছা চল। পুষ্পিতা তককে তককে হাঁটছিল। ইচ্ছে করে পেছনে থেকে নুহাকে সামনে দিয়ে রাখল। ছাদের দরজার এখানে বাল্ব জ্বলছে, হলদে প্রভায় সবকিছু মোটামুটি পরিষ্কার দেখা যায়। নুহা সেই আলো গায়ে মেখে চৈকাট পেরিয়ে পা রাখল ছাদে। কিন্তু পুষ্পিতা গেল না, দাঁড়িয়ে পড়ল দোরগোড়ায়। নুহা ভেতরের দিক এগোতেই সে ছুট লাগালো পালাতে। পাশের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসা মানুষটার সাথে সময় মিলতেই শক্ত বুকে ধাক্কা লাগল জোরে। তোপে উল্টে পড়তে ধরল পুষ্পিতা। তীব্র চট করে কোনোই টেনে ধরে। পরপরই দুষ্টু হাতটা ইচ্ছে করে কোমরে নিয়ে যায়। তারপর ঝট করে টেনে আনে কাছে। অস্থির পুষ্পিতাকে বলে, রিল্যাক্স, এত ছোটাছুটি কিসের? মেয়েটা হাঁপ ছাড়ার বদলে গুটিয়ে গেল আরও। লতানো কোমরে তীরর হাতের ছোঁয়া বৃহৎ করে তা। পুষ্পিতা আইধাই করল হাত সরাতে। তীব্র বুঝে নিল। হাত সরাল সহসা, এতক্ষণে রুদ্ধ শ্বাস ছাড়ল। পুষ্পিতা ঠিকঠাক হয়ে দাঁড়াল। তীরর কণ্ঠ সাবলীল, কটা বাজে এখন? বাইরে কি করছিলে? পুষ্পিতা অমনি উদ্বেল হয়ে উঠল। হড়বড়িয়ে বলল, জানেন নাহিদ ভাই মনে হয় নুহাকে কিছু একটা সারপ্রাইজ দেবে। আমাকে বলেছিল ওকে ছাদে নিয়ে আসতে। নুহা এত অবাক হবে না। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। পুষ্পিতা যত প্রফুল্ল ততোধিক সন্দেহী চোখে চাইল তীব্র। দুই ভ্রু উঁচিয়ে বলল, সারপ্রাইজ দিচ্ছে নাহিদ? বাবা, আমার অবশ্য আগেই মনে হয়েছিল এদের মধ্যে কিছু একটা আছে। পুষ্পিতা মিহি স্বরে প্রতিবাদ করল, একদম না। এমন কিছু হলে তো নুহা আমাকে বলতো। এসব তোমাকে কেন বলবে? বারে, আমরা বেস্ট ফ্রেন্ড না? বেস্ট ফ্রেন্ড হলেই সব বলতে হয়? তুমিও বলবে? হ্যাঁ, বলবো তো। তীব্র কণ্ঠস্বর নেমে এলো হঠাৎ। সব বলবে? হ্যাঁ। ডান ভ্রুটা তুলল সে। সব? আমাদের মধ্যে যা হবে সেটাও? পুষ্পিতা সাগ্রহে ঘাড় নাড়তে গিয়েও সতর্ক হল তীরর চোখমুখে পরিবর্তন নেই। অথচ ঠোঁটের ভাঁজে চকচক করছে দুষ্টুমি। কুণ্ঠায় পুষ্পিতার ধরনী দ্বিধা হয়ে যায়। তীব্র আরও কিছু বলতেই যাচ্ছিল, মেয়েটা সেই সময় দিল না। হাঁসফাঁস করে মুখটা চেপে ধরল ওর। মাথা নাড়ল ঘন ঘন। আর কিছু বলতে হবে না। চুপ করুন, চুপ করুন। নুহা যখন আবিষ্কার করল পেছনে পুষ্পিতা নেই, ততক্ষণে অনেকটা দেরি। সামনের পুরুষালী অবয়ব এগিয়ে আসছে এদিকে। নুহা চমকে গেল খুব। চোখ বড় করে বলল, আপনি? নাহিদের দুটো হাত পেছনে, পুরু ঠোঁটে বাঁধ ভেঙেছে হাসির। ভীষণ উত্তেজিত সে। শুভ জন্মদিন নুহা। নুহা বিস্ময় আকাশ থেকে পড়ল। 12টা বেজে গেছে? আজ ওর জন্মদিন?
সেজন্যই নাহিদ ঠিক এই সময়ে উইশ করতে এলো। ছেলেটার কাছেও এতটা গুরুত্বপূর্ণ? নাহিদ বাম হাতটা সামনে আনল তক্ষুনি। এক থোকা গোলাপ তাতে। বলল নিষ্পাপের মতো, সেদিন বুকেই থেকে গোলাপ বের করলেন না? তখনই বুঝেছিলাম এটা আপনার প্রিয় ফুল, তাই এতগুলো এনেছি। নুহার ওষ্ঠপুট আলাদা হয়ে গেল। স্তম্ভিত সে ভালো লাগার দোলায়। নাহিদ তাগিদ দিল, কি হলো, নিন। ও জ্বরের মতো হাতে নিল ঠিকই, তবে আঙুল বোলাতেই কপাল গোছাল। এগুলো তো নকল। হ্যাঁ, আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে আসল ফুলের মতো না। অনেক খুঁজে পেয়েছি জানেন। ভাবলাম গাছের ফুল দিলে আজকের পরেই নষ্ট হয়ে যাবে। আপনার জন্মদিনে আমার দেয়া প্রথম উপহার নষ্ট হলে চলে? তাই এমন কিছু এনেছি যেটা আপনার পছন্দও হবে, আবার সারা জীবন নিজের কাছে রেখে দিতেও পারবেন। যখন এটা দেখবেন, মনে করবেন এই অধমের কথা। নাহিদ হেসে হেসে বললেও নুহার চোখ দুটো টলমলে হল। পরক্ষণে উদাস হাসল সে। বোকা ছেলে, আমি তো তোকেই মনের মধ্যে সারা জীবনের জন্যে নিয়ে বসে আছি। আলাদা করে মনে করার কি আছে? ওই হাতে কি? নাহিদ মনে পড়ার ভঙ্গি করে বলল, ও হ্যাঁ, দাঁড়ান। ডান হাত সামনে আনতেই একটা ছোটখাটো কেকের দেখা মেলে। নুহা হা করে বলল, কেকও এনেছেন? নাহিদ সানন্দে জানায়, অবশ্যই। আমি ভেবেই রেখেছিলাম জন্মদিনে আপনাকে সবার আগে কেক খাওয়াব। সেজন্যই তো পুষ্পিতা। কথার ভেতর জিভ কাটল ও। সরি, সে তো এখন আমার হবু ভাবি। ওনাকে অনুরোধ করে আপনাকে এখানে এনেছি। নুহার হাসি বাড়ল পুষ্পিতার তখনকার কাণ্ড ভেবে। এজন্যেই ছাদে আসার এত পায়তারা। যে মেয়ে আগে একটা মিথ্যে বলতে গেলে 10 বার তোতলাতো, সে আজ পাকা অভিনয় করেছে। আর নুহা ধরতেই পারেনি, এজন্যেই পেছনে থেকে ভেগে গেছে গাধীটা। তীব্র ভাইয়ার সাথে থেকে থেকে কত উন্নতি করেছে তাহলে। নাহিদ বেশি সময় নিল না। পকেট থেকে মোম বের করে ফতাফত বসিয়ে দিল কেকে। তারা দিল ফের, নিন ফু দিন। এত বাতাস না, নিভে যাবে। নিন নিন। নুহা মাথা নুয়ে ফু দেয়। সাথে সাথে নাহিদ চাপা কণ্ঠে আওড়াল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর কেক কাটল নুহা। দুদিকে ক্রস করে দুটো পোঁচ দিতেই নাগিদ ব্যস্তভাবে হাতে তুলল একটু। সংকোচশূন্য বলল, হা করুন। নুহা হা করল। কেক খাওয়াতে গিয়ে ঠোঁটের ত্বকে লাগল অল্প। নাহিদ আজ হয়তো বেশিই যত্ন করার যুদ্ধে নেমেছে। একেবারে জড়তাহীন সেটুকু মুছিয়ে দিল সে। নুহার সব কিছু থমকে গেল তখনই। টের পেল গলবিলে কিছু কান্নারা কুণ্ডলি পাকিয়ে ঘুরছে। আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। ওই যে সেদিন যেভাবে পুষ্পিতাটা তীব্র ভাইয়াকে জড়িয়ে ধরে শার্ট ভেজাল, ঠিক অমন। নাহিদ হাস্যোজ্জ্বল আননে ভ্রু উঁচায়। খুব অবাক হয়েছেন, তাই না? হু হু মুখ দেখেই বোঝা যাচ্ছে। কথার পিঠে জুৎসই উত্তরটা এলো না। কেমন আচমকা বলে বসল নুহা, মিস্টার ঢ্যাঁড়স, আপনাকে একটু জড়িয়ে ধরব আমি? নাহিদের হাসি মুছল। হকচকাল তার উজ্জ্বল চেহারা, মুখের ন্যায় চেয়ে থাকার মাঝেই নুহা জড়িয়ে ধরল ওকে। ছেলেটা স্তব্ধ হয়ে পড়ে। শক্ত হয় পোক্ত দেহ। সেকেন্ড দুয়েক কাটল হয়তো। যেভাবে ধরেছিল, ওভাবেই বুকে থেকে সরে এলো নুহা। বিহবল নাহিদের সাথে চোখ মেলানোর সাধ্য তার নেই। বরাবরের কাঠখোট্টা মেয়েটা আজ যেন পুষ্পিতার মতোই মূর্ছা যাচ্ছে লাজে। ছুটতে যাবে ভেবেও দাঁড়িয়ে গেল আবার। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, আমি কথা না বললে আপনার খারাপ লাগে? রাগ করলে ঘুম আসে না। আমার জন্যে কেক এনেছেন, সবার আগে খাওয়াবেন ভেবে। জন্মদিনের উইশটা অবধি করলেন সবার প্রথমে। এসবের কারণ কি শুধুই বন্ধুত্ব নাহিদ? একবার ভাববেন, প্লিজ ভাববেন। তারপর পালিয়ে গেল নুহা। নাহিদ যদি প্রশ্ন করে, সেই ভয়। কিন্তু অনুভূতি থেকে কি আর পালানো যায়? পরদিন আয়েশার সাথে সবকিছুর বন্দোবস্ত নাহিদকেই করতে হচ্ছে। বুধবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা। আয়েশা হাফবেলা ছুটি নিলেন, তাও বাসার কাজ রাতে এগিয়ে রেখে অফিস থেকে দুপুরের পর ফিরলেন। সন্ধ্যায় আয়োজন গাঢ় হল। সারা বাড়ির ভেতর মরিচ বাতির আলো আর বিরিয়ানির করা গন্ধ ছুটে বেড়াচ্ছে। পুষ্পিতা থেমে নেই। সব কিছুর জন্য লোক আলাদা, অথচ কোনাকানি থেকে কাজ খুঁজে আনছে মেয়েটা। আয়েশা কতবার মানা করলেও শুনছে না।
সে ঠেলে ঘরে পাঠিয়ে দিলেন তিনি। আদেশ করলেন শক্ত করে, এখন মেহমান আসা শুরু হবে। যাও, তৈরি হও। পুষ্পিতা ঘরে এসে দেখল নুহা বোম হয়ে বসে। তার মন ভালো নেই। চিত্ত গগনে গুরুগম্ভীর মেঘ জমেছে আজ। কাল রাতের ওই কাজটা একদম উচিত হয়নি। পুষ্পিতা না হয় ইমোশনাল, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু ও তো এমন নয় প্রেমে পড়তেই এত হাবলা হয়ে গেল। এখন অবধি কিচ্ছু না হতেই জড়িয়ে ধরল নাহিদকে। এখন লোকটার সাথে চোখ মেলাবে কি করে? নুহার জন্যে আয়শা পছন্দ করে একটা সাদা গাউন কিনেছেন। আজকের দিনেই তো জন্মেছিল মেয়েটা। শূন্য কোল আলোয় ভরিয়ে পূর্ণ করেছিল তাকে। সাদার মতো শুভ রং গায়ে জড়িয়ে রাখুক। নুহার সব কিছু বিষাদ ঠেকলেও মায়ের কথা ভেবে তৈরি হয়েছে। পুষ্পিতা একবার ভাবল কথা বলবে, পরক্ষণে ঠোঁট টিপে নিল। একটু আগে যখন এসেছিল নুহা বলেছে একটু একা ছেড়ে দিতে। কি যে হলো মেয়েটার? জিজ্ঞেস করলে কিছু বলছেও না। পুষ্পিতা শ্বাস ছেড়ে নিজের কাজে মন দিল। ও একেবারেই সাজগোজ করে না। আজ অবধি ভারী চেহারায় মেকআপ কখনো ছোঁয়ায়নি। একটু কাজল, আর কখনো ছোট্ট একটা টিপ। কিন্তু আজকে কি হলো কে জানে। নিজে থেকে মন ভরে সাজল পুষ্পিতা। লাল টুকটুকে জামার সাথে বড় দুটো ঝুমকা ঝোলাল কানে। ঠোঁট ভরে লিপস্টিক পরল। চোখে গাঢ় কাজলের সাথে দুহাত ভরতি চুড়ি। পিঠ সমান চুলগুলো কমাসে বড় হয়েছে কিছুটা। সর্বক্ষণ বেঁধে রাখা ওদের আজ খুলে দিল হাওয়ায়। নুহা মনমরা হয়ে বসেছিল। টুংটুং শব্দ শুনে ঘাড় ফেরাল এমনি। পরিপাটি পুষ্পিতাকে দেখেই ঝটকা লাগলো চোখে। আর্তনাদ করে বলল, এ কি? আমি কাকে দেখছি? পুষ্পিতা ঘাবড়ে গেল। বোকা বোকা চোখে বলল, ভালো লাগছে না, তাই না? বসা থেকে তোরাক করে দাঁড়িয়ে গেল নুহা। এক লাফে ওর সামনে এসে দাঁড়াল। কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, এটা কে? আমার ঘরে তো আকাশের চাঁদ নেমে এসেছে। ইঙ্গিত বুঝে লজ্জা পেল পুষ্পিতা। চিত্তে মৃদু দ্বিধাদ্বন্দ্ব। সত্যিই ভালো লাগছে? ভালো? কি যে সুন্দর লাগছে তোকে কিভাবে বোঝাব? এরকম একটু সেজেগুজে থাকলেই তো পারিস। আল্লাহর রূপ দিয়েছেন বলে কি যত্ন করবি না? তুই আজ বাইরে যাস না বুঝলি? যদি জিনভূতের নজর পড়ে। ধ্যাত। নুহা চিবুক তুলল আঙুলে। কণ্ঠ সন্দিহান। সত্যিই করে বলতো, আজ হঠাৎ এত সাজের ঘটা কেন? বিশেষ কারো জন্যে? পুষ্পিতা চিবুক গলায় নিয়ে মাথা ঝাঁকাল। নুহা হাসল। বুক ভরে শ্বাস নিয়ে বলল, তোদের পাশাপাশি দেখতে আমার যে কি ভালো লাগে। চোখটা জুড়িয়ে যায় বুঝলি। দোয়া করি তোদের সম্পর্কে কারো নজর না লাগুক। এর মধ্যে ও ঘর হতে হাত ছুড়লেন আয়েশা। ডাকছেন নুহাকে। ফুপি এসেছে ওর। পেছনে পেছনে পুষ্পিতাও এলো। আয়েশা অবাক হয়ে বললেন, বাহ, সুন্দর লাগছে তো তোমাকে। আমার একটা ছেলে নেই বলে কিন্তু সত্যিই আফসোস হচ্ছে আজ। পুষ্পিতা ভীষণ লজ্জা পেল। কি একটু সেজেছে, তাতে সবার কত প্রশংসা। কিন্তু যার জন্যে এত কিছু, সে কোথায়? সদর দরজা আজকে খুলেই রাখা। ছাদে সব তদারকির জন্যে এতবার যাতায়াত করতে হচ্ছে। এক পাশে রান্না চলছে, অন্য পাশে কটা চেয়ার টেবিল বসানো। শুধু কেক কাটা হবে বসার ঘরে। আর সেই কেক আনার দায়িত্ব নিয়েছে তীব্র স্বয়ং। নাহিদ খুব ব্যস্ত আজ। শ্বাস ফেলতেও পারছে না, তাই সে নিজেই আনতে গেল। নুহার প্রতি তিরোর বেশ সফট কর্নার আছে। মেয়েটা সাহায্য না করলে ভীতু মেয়েকে পাওয়ার পথ এমন সহজ হতো? কেক আনতে সময় লাগেনি। জিপ নিয়ে উড়ে এসেছে তীব্র। সিঁড়ির সবশেষ উঁচু ধাপে পৌঁছালে আপনা আপনি চোখ পড়ল ভেতরে। খোলা দোরের ওপাশে লাল জামায় মোড়ানো পুষ্পিতাকে দেখে পাজোড়া তার থমকে গেল সেখানেই। তীব্র হাঁটা থেকে দাঁড়িয়ে যায়। বক্ষভাগে কিছু একটা দুম করে লাগে। টালমাটাল আঙুল হতে কেকের বড় প্যাকেটটা খসে পড়তে চাইলে কোনো রকম সামলে নিল সে। পুষ্পিতার খোলা চুল ফ্যানের বাতাসে উড়ছে। পুরন্ত ঠোঁটের লিপস্টিক, সাথে মৃগনয়নের কাজল। সব মিলিয়ে বিমোহে তিরোর শ্বাস আটকে এলো। বিলাতি নয়ন ঝলসে গেল সুরূপার রূপের তাপে। মেয়েটা এত সেজেছে কেন আজ? এমনিতেই ওকে একটু ছুতে, একটু কাছে পেতে তিরোর পৌরুষ ছটফটিয়ে থাকে। কত যত্নে, নিবেশনে নিজেকে আয়ত্তে রাখে, কেউ জানে না। সেখানে এমন মাতাল করা রূপ নিয়ে হাজির হয়েছে কেন?
চায়টা কি? তীব্র আরেক দিক ফিরে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। চোখ বুজে সামলাল নিজেকে। কোনোরকম হেঁটে হেঁটে ঘরে ঢুকল। তারপর বিধি বাম চোরা নজর বারবার পুষ্পিতাতে ঘুরছে। মেয়ে কাজে ব্যস্ত তখন। অতিথি যারা এসেছেন পায়েস দিচ্ছে তাদের। তীরকে দেখেই আয়শা বললেন, ওই তো তীব্র এসেছে। চকিতে চাইল পুষ্পিতা। চোখাচোখি হতেই হাসল ঠোঁট মেলে। এত মানুষ বিধায় পারল না কাছে ছুটে যেতে। তীব্র শুধু একবার তাকাল। এরপর ভান করল পুষ্পিতা বলতে এখানে কেউ নেই। কেক আয়শার হাতে দিয়ে এসে বসল সোফায়। ভদ্রমহিলা শ্বশুর বাড়ির লোকদের সাথে ওর গুণগানে মশগুল হয়ে পড়লেন। এমন সুদর্শন শিক্ষিত ছেলে দেখে সবাই আপ্লুত, গদগদ। কিন্তু তীরর মন কি এসবে আছে? সামনে ঘুরঘুর করা মেয়েটাতে পূর্ণ দৃষ্টি বেহায়ার ন্যায় ঘুরছে তার। 7টা বাজতেই কেক কাটার হিড়িক উঠল। বসার ঘরে ছোটখাটো জটলা বাঁধল নিমিষে। নুহা কেকের সামনে দাঁড়িয়েও আনচান আনচান করছে। চারপাশের লোকজন পেরিয়ে উৎসুক চোখ দুটো দেখছে সদর দরজার দিকে। নাহিদ আসবে না? আজ সারাদিন মানুষটা ওর সাথে কথা বলেনি। নুহার পরিতাপ বাড়াতে তাকায়নি তেমন। এই দুই বন্ধু কি শুরু করেছে? পালা করে করে এত জ্বালবাচ্ছে কেন ওদের? তার আশার আলো জ্বলল শেষে। একটু বাদেই নাহিদকে ঘরে ঢুকতে দেখা যায়। আয়েশা নিজে ডেকে এনেছেন। এতক্ষণে যেন বুকের ভার ভার ভাবটা নেমে গেল নুহার। হাসি হাসি মুখে কেক কাটল সে। সবাই হাততালি দেয়। সমস্বরে শুভেচ্ছা জানায় জন্মদিনের। পুষ্পিতার চোখ তীরর ওপর। মানুষটা এসে থেকেই ওকে ভালো করে দেখছে না কেন? নুহা তো বলল সুন্দর লাগছে। আন্টিও বললেন। তবে স্যারের কি ভালো লাগেনি? পুষ্পিতার একটু মন খারাপ হল। হঠাৎ কানে গেল ফোন বাজছে ওর। এখন কে ফোন করবে? বাটন ফোনের রিংটোনের শব্দ বেশ করা। এত ভিড়েও ও ঘর হতে এখানে ছুটে আসছে। পুষ্পিতা জটলা ছেড়ে বেরিয়ে এলো। রওনা করল কামরায়। অমনি আরেক জোড়া পা সাথে সাথে চলল তার। ফোন বিছানায় রাখা। হাতে তুলতেই অবাক হল পুষ্পিতা। তীরর নম্বর। আশ্চর্য, স্যার তো ওখানেই ছিলেন। আবার কল করলেন কেন? পুষ্পিতা প্রশ্ন আর বিভ্রান্তিতে ডুবছিল। আচমকা কানে এলো রুমের দরজাটা খট করে আটকে যাওয়ার শব্দ। ত্রস্ত পিছু ফিরল সে। তীব্র পা দিয়ে দৌড় ঠেলে দিয়েছে। অমনি মেয়েটা বলতে গেল, স্যার ফোন। কিন্তু পুরোটা সম্পূর্ণ হল না। তীরর চোখের ভাষায় বদলে গেল সব। মৃগের ন্যায় আখি জোড়ায় ঠেসে এলো জড়তা। তীব্র এগিয়ে আসছে। প্রেমিকের এই নজর পুষ্পিতা বোঝে। মেয়েলি দেহে এমন চাউনি কাটা ফোটাতে যথেষ্ট যে। সুধাল থেমে থেমে, কিছু বলবেন স্যার? তীরর জবাব এলো না। পুষ্পিতার শঙ্কা গাঢ় হল। বাড়ি ভরা অতিথি। এর মধ্যে স্যার আরও এক ঘরে। কেউ দেখে নিলে। ভাবনার মধ্যেই কপালের ওপর কিছু উষ্ণ হাওয়ার ঝটকা এসে লাগে। ওপাশের শরীরটা কেমন কাছে চলে এসেছে। পুষ্পিতা ভরকে গেল ভীষণ। প্রকট চোখে দরজার দিকটা দেখল একবার। চাপা কণ্ঠে বলল, স্যার সরে দাঁড়ান, কেউ দেখবে। তীব্র শুনল না। নিজের মতো বলল, একটা কথা বলার আছে। পুষ্পিতা ভীত চোখে শুধায়, কি কথা? তীরর কণ্ঠে মাদকতার সুর। তুমি মানুষ না পড়ি? পুষ্পিতার আশঙ্কা পাল্টে গেল ব্রীড়ায়। তনুমনে শিরশিরে ভাব। মাথা নুইয়ে বলল, আপনার কি পছন্দ? তীরর জবাব তৈরি, আমার তো গোটা তুমিটাই পছন্দ। পুষ্পিতা বুকের উত্তালতা কমাতে হাতের আঙুল কচলে গেল সমানে। থুতনি তখন বক্ষপটে মিশে। তীরর বিলাই চোখে অন্য কিছু আজ। হয়তো প্রখর কোনো কামনা, যা নজরে মিলে আবর্ত হল পুষ্পিতার সমস্ত আনন্দ জুড়ে। আরেকটু ঘনিষ্ঠ হতেই মেয়েটার পিঠ মিশল খাটের কাঠে গিয়ে। কাপা চোখ তুলল। তীরর মাঝে রাখরাখ নেই। শূন্যের কোঠায় সরে যাওয়ার তারা। আশঙ্কা নেই কারো ভাবাভাবি নিয়ে। আজ সে প্রেমিক। ভালোবাসার যুদ্ধে জেতা এক সাহসী বীরের ন্যায় পুষ্পিতার ক্ষুদ্র চেহারায় দেহ নামিয়ে আনল। সুনয়নার ঘন পল্লবে দৃষ্টি গেথে ডাকল, ভীতু মেয়ে। পুষ্পিতার উত্তর জড়িয়ে এলো, হু, আমায় একটা চুমু ধার দেবে? কথা দিচ্ছি, এক্ষুনি ফেরত দিয়ে দেব। চলবে।